আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা লাইভে জয়েন করছেন বা জয়েন করবেন, তারা আমাকে একটা জিনিস জানান যে আমাকে ক্লিয়ার শুধু দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা, শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা শুধু আমাকে জানান একটু প্লিজ। আপনারা আমাকে শুধু একটু জানান যে আপনারা আমাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, শুধু এইটুকু জানালেই চলবে। হ্যাঁ, শুধু এইটুকু জানালেই চলবে যে আমাকে ক্লিয়ার দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, আমি একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিই, দেন আমি ক্লাসে জয়েন করছি আর কি। হ্যাঁ, আমি ক্লাস শুরু করছি, জাস্ট আমি গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিয়ে নিই, তারপরে আমি ক্লাসটা শুরু করছি। যারা জয়েন করছেন তারা আমাকে কাইন্ডলি জানান আমাকে ক্লিয়ার দেখা এবং শোনা যাচ্ছে কিনা, শুধু এইটুকু জানান। আমাকে একটু জানান প্লিজ। আচ্ছা, সবাই ক্লাসে জয়েন করুন। ওকে, কি সবাই কমেন্ট করছেন? ওকে, আমার কাজ শেষ। আমি এখন চাইলে এখান থেকে বেরোয় যেতে পারি এবং সরাসরি লিঙ্কে প্রবেশ করতে পারি। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, শোনা যাচ্ছে না সেটা বলেন, ক্লিয়ার শোনা যাচ্ছে না আমাকে একটু বলবেন প্লিজ, শুনতে পাচ্ছেন কিনা, শুনতে প্রবলেম হচ্ছে কিনা একটু বলবেন। একটা শব্দ আসতেছে না, না কোথা থেকে জয়েন করছিল বলার দরকার নেই আজকে। হ্যাঁ, আপনি শুধু জানেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এটা শুধু আমাকে জানান প্লিজ। একটা শব্দ হচ্ছে না, যাই হোক, একটা ঝড় চলতেছিল ঘরের মধ্যে। জি স্যার, ঠিক আছে। ওকে স্যার, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। ওকে, আই থিঙ্ক এখন একটু ভালো শুনবেন, কারণ আমি ওই ঝড়টাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, একটা ঝড় ছিল, একটা ঝড় চলতেছিল, ঝড়টাকে আমি বন্ধ করে দিছি। আচ্ছা, আমি ওখানে রেখে দিলাম, আমি কমেন্ট দেখবো, সমস্যা নেই। তবে আপনাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, আমি কমেন্ট দেখতেছি। আমি একটা শব্দ, হ্যাঁ, বন্ধ করে দিছি। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে কিনা একটু জানান প্লিজ। এখন ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, এখন ক্লিয়ার। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু জানাবেন, তাইলে আমি কিন্তু আপনাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। ওকে, যাই হোক, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এসএন সুলতানা। আমি পড়ানোর আগে একটা কথা বলে নিই যে আমাদের এই টপিকটা আমাদের বইয়ে ছিল, কিন্তু কোনো একটা কারণে আমাদের ওই ক্লাসের সাথে টপিকের আসলে মিল হচ্ছিল না, ক্লাস এবং টপিক এদিক ওদিক হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা এই টপিকটা স্কিপ করেছিলাম সেই মুহূর্তে পরীক্ষা থেকে। তো এটা আমাদের বইয়ে কিন্তু আছে। এবং আরেকটা কথা হচ্ছে যে বইয়ের পাশাপাশি আমাদের পরবর্তী যে ক্লাসটা হবে শফিউদ্দিনকে নিয়ে, শফিউদ্দিন স্যারকে নিয়ে, উনিও কিন্তু ওনার তথ্য কিন্তু বইয়ে আছে। তার মানে এই দুইটা ক্লাস বইয়ে আছে, তা সত্ত্বেও এই দুইটা টপিকের উপর যে নেক্সট পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা হবে হলো আপনার অতিরিক্ত পরীক্ষা হিসাবে। আর আরেকটা কথা হচ্ছে যে যেহেতু আজকে মঙ্গলবার এবং স্বাভাবিকভাবে আগামীকাল পরীক্ষার ডেট, যেহেতু আজকে আমরা এসএন সুলতানের ক্লাস নিচ্ছি, তাহলে আগামীকাল পরীক্ষা শফিউদ্দিনটা হচ্ছে না। তার মানে আমরা নেক্সট রবিবারে পরীক্ষাটা নিব, এই বুধবারের পরিবর্তে। এর মাঝখানে আমাদের যে থিওরি ক্লাসের একটা ডেট আছে, ওই ডেটে গিয়ে আমরা শফিউদ্দিনের ক্লাসটা নিয়ে নেব। তাহলে দুইটা মিলে আগামী শনিবারের দিন আমাদের কি হচ্ছে, ক্লাস হচ্ছে। ক্লাসের শুরুতে একটা মেসেজ দিই, আগামীকাল, আগামীকাল বুধবার, বুধবার এক্সাম হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই বুধবার এক্সামটা হবে কবে? রবিবারে। রবিবার, রবিবার হবে এক্সামটা। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? আমরা পড়াশোনা শুরু। আশা করি এটুকু বুঝতে পারছেন, তাই না?
এখন দেখেন যেহেতু আমাদের পরীক্ষা টপিক শেষ হয়ে আসছে, তো আমি ফুলফিলভাবে টপিকগুলো শেষ করে তারপর পরীক্ষা নিই, এটাই বেটার। কারণ আমাদের একটা তাড়াহুড়া ছিল এই কারণে যে ওই সময় প্রায় সার্কুলার দেয় দেয় একটা ভাব, তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়া করে শেষ করছি। যেহেতু এখন আমার পরীক্ষা নেই, পরীক্ষার সময় এখনো পর্যন্ত আমি পাচ্ছি, অনেক সময় পাচ্ছি, সো আমরা একটু একটু মানে মানে একটু ধীরে আগাবো, একটু বিশদ জেনে তারপর আগাবো, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে আমরা তো এরপরে এগুলা শেষ করার পরে আমরা তো একটা পূর্ণাঙ্গ মানে টপিক ওয়াইজ আমরা নিতে থাকবো মডেল টেস্ট। মডেল টেস্ট বলতে মডেল টেস্ট না, পূর্ণাঙ্গ টেস্ট নিব আমরা একটা। তারপরে আমরা একদম পুরো বইয়ের উপরে একের পর এক মডেল টেস্ট নিতেই থাকবো। আমাদের পড়াশোনা যেটুকু আমরা করছি, আপনারা কেউ মানে হতাশ হবেন না, কারণ এরপরে আমরা কয়েকটা টপিক মিলে একটা করে এক্সাম রাখবো 140 মার্কের। ধরেন যে 5টা টপিক, 6টা টপিক, 7টা টপিক, এরকম টপিক মিলে বলবো যে আগামী এক সপ্তাহ পরে আপনার এই টপিকের উপরে একটা পূর্ণাঙ্গ 140 মার্কের পরীক্ষা হবে। এইভাবে যখন আমরা পুরা বই আবার শেষ করব, আবার যখন শেষ করবো পুরা বই, পরবর্তীতে আমরা পুরা বইয়ের উপরে তখন দেখা যাচ্ছে পুরা বই নামে তখন দেখা যাচ্ছে বইটাকে আমরা 4 ভাগ করলাম, 4 ভাগ করে 4টা পরীক্ষা নিলাম। আচ্ছা, এভাবে যখন শেষ করলাম 2টা ভাগে ভাগ করলাম করে পরীক্ষা নিলাম, এবং একটা সময় যখন আসবে পরীক্ষার আগ দিয়ে, তখন আমরা করবো কি জানেন, পুরা বইয়ের উপরে একের পর এক মডেল সে আমরা নিতেই থাকবো। এই যে এইভাবে যখন আমরা আগাবো, আলটিমেট গিয়ে দেখবেন যে চারুকলায় চাকরি পাওয়ার জন্য বা পাশ করার জন্য যেটুকু আপনার দরকার, ইনশাল্লাহ আপনার থলিতে সেইটুকু মার্কস জমা হবে, আমি আশা করছি, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে ক্লাসে ফ্রি, সমস্যা নাই স্যার, ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা পড়বো হচ্ছে এস এম সুলতানকে নিয়ে, ঠিক আছে? আপনারা একটু নোট বা আপনার খাতা কলম নিয়ে আপনারা রেডি থাকেন। আজকে তথ্যগুলো আপনারা লিখে রাখবেন, কারণ বাংলাদেশের আমরা যদি বলি প্রথম সারির কয়েকজন শিল্পীর কথা বলি, তাহলে এস এম সুলতান তাদের মধ্যে একজন। তার মানে এখান থেকে প্রশ্ন 100% এই টপিক থেকে প্রশ্ন পাবেন। আর আমি এই টপিকটাকে এমনভাবে পড়ানোর চেষ্টা করব যাতে করে এই টপিক থেকে যদি 5টা কোশ্চেন আসে, 4টা কোশ্চেন আসে, 3টা কোশ্চেন আসে, আপনারা যেন 100% কোশ্চেনের অ্যান্সার করতে পারেন এস এম সুলতান থেকে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি তাহলে। অনেকদিন পর, তাই না? আসলে অনেকদিন পরে আপনাদের ক্লাস নিচ্ছি, অনেক চাপ। যাই হোক, ক্লাসের ফাঁকে ফাঁকে কথা বলবো আমরা। হ্যাঁ, দেখুন এস এম সুলতান, এই এস এম সুলতান, এই এস এমটা হচ্ছে এই এস এম, হ্যাঁ, এরকম আর কি ইংলিশে এস এম সুলতান। বিষয়টা হচ্ছে যে 1923 সালে 10 আগস্ট, 10 আগস্ট, হ্যাঁ, চিত্রা নদীর পাড়ে, আর একটা কথা কেন বললে ভালো হয়, নড়াইল জেলার, হ্যাঁ, নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে, চিত্রা নদীর পাড়ে মাসিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করে কে? জন্মগ্রহণ করেন এই এস এম সুলতান, ঠিক আছে? আচ্ছা, দেখেন 2 রকম পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে আমি এখানে সবগুলো জিনিস লিখে দিব একরকম, আর একটা হচ্ছে যে আমি মূল যে কি পয়েন্টগুলো আছে, এই কি পয়েন্টগুলা আমি আপনাদেরকে লিখে দেব, যাতে করে আপনারা, এটা আমি লিখবো আর বাদগুলো আমি বলবো, মানে আমি দুটাই করতে পারি। এখন আপনারা কোনটা চুজ করছেন, আমি কি পুরোটাই ভাবে লিখে দেব নাকি মূল পয়েন্ট লিখবো আর মুখে বলবো? প্রবলেম একটা সৃষ্টি হয়ে গেছে, সেটা হচ্ছে যে আসলে আমার কলেজে অনার্স লেভেলের যে ক্লাসগুলো হয়, যেমন অনার্স ফাইনাল ইয়ার বলেন, থার্ড ইয়ার বলেন, এটা একটা হাই লেভেলের পড়াশোনা করাতে হয়। তো সিস্টেমটা হচ্ছে যে ওখানে আমি লেকচার দিব, হ্যাঁ, আমি একটা টপিকের উপর লেকচার দিব, তারা শুনবে, শোনার পরে তারা একটা নোট করে নেবে, নোট করে নেওয়ার পরে তারা তার সেই নোট এবং আমাদের সেমিনার লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই খুঁজে
আরো একটু কিছু তথ্য যোগ করতে যোগ করে ওই টোটাল নোটটা একটা একটা মনে করেন প্রেজেন্টেশন বা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, করে তারা ওইভাবে পড়াশোনা করবে। তো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন, যে আমি ক্লাসে যাব, গিয়ে আমি ঘুরে ঘুরে হোক, বসে হোক বা দাঁড়ায় হোক বা যেভাবে হোক, আমি আমার লেকচারটা ক্লাসে দিব, যেখানে আমার লেখার সংখ্যাটা খুব কম থাকে, তবে কি পয়েন্টগুলো আমি ইয়ে করি, কি বলে, রিপিট করি কি পয়েন্টগুলো, যেগুলো যেন লিখতে পারে তারা। তো আসলে অনেক সময় হয় কি, ওই জিনিসটা এসে আপনাদের উপর অ্যাপ্লাই হয়ে যায়, অনেক সময় হয়তো এটা এসে আপনাদের উপর অ্যাপ্লাই হয়ে যায়। তো আপনাদের বিষয়টা হচ্ছে, যদি আপনারা মনে করেন যে যে স্যার আমাকে এই পদ্ধতিতেই পড়ান, তাহলে আসলে আমাকে এইভাবে করাতে হবে, সময় লাগবে একটু ক্লাসে। আর যদি মনে করেন যে না স্যার শুধু কি পয়েন্টগুলো লিখে যান, আমরা বাদ বাকিটা লিখতে পারবো বা আমরা এটা পরবর্তীতে নোট আকার তৈরি করতে পারবো, তাহলে ক্লাসটা একটু শর্ট হবে এবং মানে আপনারা পরবর্তীতে আপনাদের এই জিনিসটাকে আবার নতুন করে অথবা আপনাকে একটু অ্যাকোমোডেশন করতে হতে পারে। আমি একটু জানতে চাই আপনারা কি চান। আপনারা সাউন্ড খুবই কম স্যার, মেইন পয়েন্ট। আচ্ছা একটা কথা বলি, এখানে এখানে বলতেছে যে সাউন্ড কম স্যার, অনেকদিন পর আপনার হাসি মুখ। আচ্ছা এগুলা সাউন্ড কম, সাউন্ড কম, মূল পয়েন্ট লিখেন ও বলেন। পয়েন্ট স্যার, মেন পয়েন্ট, মূল পয়েন্টগুলো লিখে দিয়েন, বাকিটা বলে দিয়েন স্যার। আচ্ছা বুঝতে পারছি। তাহলে এখানে মূল পয়েন্ট কোনটা? মূল পয়েন্ট এখানে কি? এখানে হচ্ছে মূল পয়েন্ট হচ্ছে জন্ম, ঠিক আছে? এটা হচ্ছে জন্ম। তাইলে দেখেন আপনি 1923 সালে 10 আগস্ট নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে মাসিমদিয়া নামক একটা গ্রাম, সেই গ্রামে জন্মগ্রহণ করেন এস এম সুলতান। আচ্ছা, এস এম সুলতানের বাবার নাম কি ছিল? এস এম সুলতানের বাবার নাম ছিল এই মেসের আলী, ঠিক আছে? মেসের আলী ছিল ওর বাবার নাম। আচ্ছা, বাবার পেশা কি ছিল? রাজমিস্ত্রি ছিল। বাবার পেশা কি ছিল? রাজমিস্ত্রি ছিল, নাম ছিল মেসের আলী। বাবা করতে হচ্ছে রাজমিস্ত্রির কাজ। প্রশ্ন হচ্ছে আপনি কোনটা মনে রাখবেন? দেখেন একটা কথা বলি, প্রত্যেকটা শিল্পীর জীবনে পড়বেন, তাদের বাবার নাম আসবে, জন্মশালা আসবে, তাদের গ্রামের বাড়ি আসবে। আপনি কোনটা মনে রাখবেন, কোনটা আপনার মনে রাখা জরুরি? বিষয়টা হচ্ছে যে আপনি গুরুত্বপূর্ণ জায়গাটাকে আপনাকে ফোকাস করতে হবে। এখানে দেখেন, এখানে বাবার নাম মেসের আলী, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ ওনার বাবা রাজমিস্ত্রি ছিল, এটা মনে রাখা। তাহলে আমি যদি এই তথ্য এবং এই তথ্যের উপরে সমান এমফাসাইজ করি, গুরুত্ব দিই, তাহলে আপনি হয়তো এটাকে মনে রাখতে গিয়ে এটা ভুলে যাবেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এটা। এই টপিকে গুরুত্বপূর্ণ কি, বাবার নামের থেকে বাবার পেশাটা গুরুত্বপূর্ণ। কেন? পরের পয়েন্টে আসতেছি আমরা, তখন বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখানে এখানে কোনটা গুরুত্বপূর্ণ? এখানে কোনোটাই গুরুত্বপূর্ণ, শুধু ওনার জন্ম সালটা গুরুত্বপূর্ণ। এইটা গুরুত্বপূর্ণ বেশি ওনার, ওনার জন্ম সালটা। এই যে চিত্রা নদী বলেন, মাসিমদিয়া গ্রাম বলেন, এগুলো গুরুত্বপূর্ণ না? এগুলো প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রে আসবে। তো সব শিল্পীর তো সব তথ্য কোশ্চেন আসবে না। তথ্য কোশ্চেন আসবে কোনটা রিলেট করে, কোনটাকে মানে তার উপরে বেশি ইফেক্ট করছে, বা কোনটা এখনো পর্যন্ত কি ওই যে সমসাময়িক যেটাকে বলা হচ্ছে, এখনো পর্যন্ত সেই কোনটা মানে মানুষের আলোচনায় আছে, সেটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, সেটা আসবে কি আলোচনায়। এখন বাবার নাম আর বাবার পেশা, এখানে আবার গুরুত্ব জায়গা কি হলো স্যার? বাবার নামই তো প্রথম, বাবা তো পেশা পরে আসতেছে, ঠিক আছে? তো দেখেন, এই যে যে ছেলেটা জন্মগ্রহণ করে এস এম সুলতান, এই এস এম সুলতানের ডাক নাম ছিল কিন্তু লাল মিয়া। ডাক নাম ছিল কি? লাল মিয়া। এটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার জন্য, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যে কোন শিল্পীর ডাক নাম লাল মিয়া ছিল, বা লাল মিয়া নামে ডাকা হতো কোন শিল্পীকে। এই যে কোশ্চেন আসে, তখন 4-5টা প্রশ্ন দিয়ে দিল, আপনাকে এখান থেকে একটা অ্যান্সার বেছে নিতে হবে। আপনাকে যদি এটা না থাকে, অটোমেটিক্যালি আপনি অ্যান্সারটা খুঁজে পাবেন কিন্তু। আচ্ছা, লাল মিয়া কি করে এস এম সুলতান হলো? আসলে এস এম সুলতান হয়েছে তার পরবর্তী নাম। এই যে এস এম সুলতান, এই এস এম সুলতান আসলে পরবর্তীতে এই এস এমটা তার সুলতান, তার পরবর্তীতে এসে তার নামের সাথে যোগ হয়, ঠিক আছে? এই এস এম মানে হচ্ছে শেখ, এস মানে হচ্ছে শেখ, আর এম মানে হচ্ছে মোহাম্মদ, শেখ মোহাম্মদ সুলতান। তাহলে
যদি কখনো আপনার কোশ্চেন আসে এস এম সুলতানের পুরো নাম কি, তাহলে শেখ মোহাম্মদ সুলতান বা শেখ মোহাম্মদ সুলতান নামে যদি কখনো কোনো শিল্পীর নাম নিয়ে কখনো কোনো কোশ্চেন করে, আশা করি এস এম সুলতান পড়ে শেখ মোহাম্মদ সুলতান পড়ে যেন ঘাবড়ায় না যান, মনে যেন না করেন যে এটা অন্য কোনো শিল্পীর নাম হতে পারে বা অন্য কোনো শিল্পী হতে পারে, এবং ঘাবড়ানো কোনো কিছু নেই। তাহলে এই যে এস এম থেকে আপনার শেখ মোহাম্মদ সুলতানে এখানে আসছে কিন্তু তার নামের এক্সটেনশনটা। আশা করি আপনি এস এম সুলতানকে নিয়ে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা, কিন্তু তার মানে একটা জায়গাতে অনেক তথ্য থাকবে, সেখান থেকে আপনি কোন তথ্যটা পিক করবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এটা কিন্তু বাদ দিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ তথ্য থেকে এটা বাদ দিয়ে দিলাম। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমার এটা। কথা বোঝা গেছে? আচ্ছা, আপনারা এইটুকু যদি লিখে থাকেন তাহলে আমাকে বলেন, আমি নেক্সট স্টেপে যাই। কোনো কোশ্চেন আছে কিনা আমি দেখি, আপনারা তুলে ফেলেন নাকি স্ক্রিনশট দিয়ে নেন। রুটিন চেঞ্জ হয়েছে না? রুটিন চেঞ্জ হবে কেন? আচ্ছা, সাউন্ড কি কম? আসলে সাউন্ড কম শোনা যাচ্ছে? সবাই সাউন্ড আচ্ছা জানেন, আমি একটা কথা বলি, আমার এই যে মাইক্রোফোনের একটু প্রবলেম আছে। হ্যাঁ, যেহেতু আমি আপনার ফোনের ভালো ভলিউমটা একটু বাড়াই দেন আর একটু কষ্ট করেন। হ্যাঁ, একটু কষ্ট করেন। মানে হ্যাঁ, অন্য অন্য স্যারদের ক্লাসে যেমন শুনতে পান, আমার ক্লাসে একটু কম শুনবেন, এই কারণে যে আমার ওই মাইক্রোফোনটা নাই। আর যেহেতু আমি ফোনটা অনেক দূরে রেখে ক্লাস নিই, একটু প্রবলেম হবে। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন প্লিজ, একটু অ্যাডজাস্ট করে নেন। অনেকের ফোনে একটু সাউন্ড কম থাকে, যেমন আমার হাতের যে ফোনটা আছে ফোনে সাউন্ড কম, নর্মালি শোনা কম যায়, বাট যে ফোন দিয়ে ক্লাস নিচ্ছি ফোনে সাউন্ড আবার বেশি, তো এটা হতে পারে। আচ্ছা, ওকে, লিখেছি, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আপনার সমস্যা যেটা হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করবো তাৎক্ষণিক এটা ঠিক করার জন্য। আমি মুছে দিলাম তাইলে। হ্যাঁ, দেখুন শিক্ষা জীবন, আমরা একটা করে পয়েন্ট বলবো, সেই পয়েন্টটাকে একটু রিভিউ করব। তাহলে আমি বললাম কি, 1923 সালের 10ই আগস্ট নড়াইল জেলার চিত্রা নদীর পারে মাসিন্দিয়া গ্রামে শেখ মোহাম্মদ সুলতান বা এস এম সুলতানের জন্মগ্রহণ হয়। পিতার নাম কি ছিল? মেসের আলী। আপনাদের বইয়ে এই ছটাকে, এই ছয়ের জায়গায় দুইটা স আছে, আপনারা একটু কেটে নেবেন। বইয়ে এখানে এর জায়গায় এটা আছে, আপনারা একটু কেটে দুইটা স করে নেবেন, মেসের আলী। ঠিক আছে, একটু করে নেবেন। আমি বইয়ে যাব, আমি বইয়ের কারেকশনে যাব, বা বই আপনাকে একটু দেখাবো যে কোন কোন প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। ওকে, তাহলে এই যে এস এম সুলতান কথা বলতেছি, এস এম সুলতানের পিতা কি ছিল? এস এম সুলতানের পিতা ছিলেন একজন রাজমিস্ত্রি। আচ্ছা, এস এম সুলতানকে ছোটবেলা থেকেই ডাকা হতো লাল মিয়া নামে। তারপরে তার পুরো নামটা হচ্ছে কি? শেখ মোহাম্মদ সুলতান। এস এম সুলতান থেকে এস এম এর শেখ মোহাম্মদ সুলতানে আসছে। ওকে, আমরা আসি শিক্ষা জীবনে। দেখুন, বিষয়টা হচ্ছে যে ওই যে বললাম কেন রাজমিস্ত্রি কথা বলছিলাম তখন। দেখুন, মনে করা হয় যে এস এম সুলতানের বাবা যেহেতু রাজমিস্ত্রি ছিলেন, এবং সেই সময় রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন বাড়িতে তিনি ওই যে নকশা আঁকতেন। হ্যাঁ, এই যে নকশা তিনি আঁকতেন, এই নকশা আঁকা থেকেই বা বাবার এই নকশা আঁকার যে মানে কাজটা, সেখান থেকে তিনি অনুপ্রেরণা পেয়েই আসলে ড্রয়িং এর প্রতি তার একটা ভালো লাগার সৃষ্টি হয়, যার কারণেই তার বাবার নামের থেকে তার বাবার পেশাটা বেশি গুরুত্বপূর্ণ। তাইলে এই যে বাবার কাছ থেকে, রাজমিস্ত্রি বাবার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে, মানে শিল্পের প্রতি অনুরাগ তৈরি বা শিল্পের প্রতি তার একটা ভালো লাগা তৈরি হয় কোন শিল্পীর? যদি এই টাইপের কোনো কোশ্চেন, অ্যানালিটিক্যাল কিছু কোশ্চেন আপনাকে করতে পারে, একটু ডিপ থেকে কোশ্চেন করলে এই ধরনের কোশ্চেন করতে, রাজমিস্ত্রি বাবার কাজের অনুপ্রেরণা থেকে শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি হয় কোন শিল্পীর? আমি কোশ্চেনটাকে একটু ভালোভাবে যদি বলি, তাহলে তখন আপনার অ্যান্সারটা কি হবে? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলেই তার বাবা যে রাজমিস্ত্রি ছিল এই জায়গাটা আসলে গুরুত্ব বহন করে কিনা। কথা বোঝা গেছে? দেখুন, যেহেতু ছোটবেলা থেকে বাবার কাজের প্রতি তার একটা অনুরাগ তৈরি হয়েছিল, বা তার বাবার কাজ দেখে তিনি শিল্পের প্রতি একটা মানে তার একটা দুর্বলতা তৈরি হয়েছিল। আসলে যারা মানে বড় হয়ে
আপনার শিল্প তৈরি করবে বা শিল্পী হবে, বড় শিল্পী হবে, বিখ্যাত হবে, আসলে তাদের ছোটবেলাতেই তাদের কিছু না কিছু মানে এই বৈশিষ্ট্য বা ওই টাইপের কিছু আপনার সিম্বল পাওয়া যায়। দেখেন বিষয়টা হচ্ছে যে তখন তিনি প্রাইমারি স্কুলে মেবি পড়াশোনা করেন, মাত্র 10 বছর বয়স যখন তার, তখন পরিদর্শনে আসেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই শ্যামাপ্রসাদ মুখার্জি কি করে, স্কুল পরিদর্শনে আসেন। স্কুল পরিদর্শনে আসার পরে এসএম সুলতান মাত্র কয়েক মিনিটের মধ্যে এই শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্কেচ করেন। এই স্কেচ করার পরে মূলত তিনি মানে সবার মধ্যে আসলে শিল্পী যে তার মধ্যে শিল্পীর গুণ আছে এটা মোটামুটি সবার মধ্যে একটা প্রচার হয়ে যায়। আসলে এটা মানে বলতে পারেন প্রচার না, এটা তিনি তখন মানে কি সবার কাছে স্বীকৃতি পাওয়া শুরু করতেছে। কেননা তিনি এর আগে তাদের গ্রামে একজন জমিদার ছিল, সেই জমিদারের নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ। এই ধীরেন্দ্রনাথের একটা মার্বেলের মূর্তির একটা মার্বেলের মূর্তির তিনি অবিকল হুবহু কি করেন, একটা স্কেচ করেন। কবে? এর আগে। খোদা, বাবা রে বাবা। দেখেন আমি একটা কথা বলি, অযাচিত কমেন্ট করার দরকার নাই ক্লাসের মধ্যে। আপনি কোত্থেকে বলতেছেন এটা আপাতত বলার দরকার নাই, আপনি আমাকে সালাম দেওয়ারও দরকার নাই। আলটিমেট আপনার কমেন্ট আমি দেখবো না, কারণ আমি ক্লাসে আছি। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করা করুন, কারণ আপনারা যখন কমেন্ট করতেছেন আমার ওখানে একের পর কমেন্ট উপর চলে যাচ্ছে, আমি তখন কমেন্ট দিকে ফলো করতেছি যে আসলে গুরুত্বপূর্ণ কোনো কমেন্ট কিনা। দেখতেছি না, এখানে সালাম দিচ্ছেন, কেমন আছেন না আছেন এগুলা বলতেছেন, দরকার নেই এখন এগুলা বলার। প্লিজ আপনারা এই কমেন্টটা না করে আপনারা ক্লাসে মনোযোগ দেন, নোট করাতে মনোযোগ দেন, আমার ক্লাসটা শুনেন আপনারা। আমি জানি যে আমার ক্লাসগুলো আপনি শুনেন, তাহলে আপনার 50% পড়া এখানে হয়ে যাবে এসএম সুলতান সম্পর্কে। 50% পড়া আপনাকে সালগুলো আর দুই একটা নাম যেগুলো আছে নামগুলো আপনাকে মুখস্থ করতে হবে, পরবর্তীতে একটু দেখতে হবে। তাছাড়া আপনার 50% পড়া এখানেই হয়ে যাবে কিন্তু। সো এই যে অযাচিত কমেন্ট না করে আপনারা প্রয়োজনীয় যে কথাগুলা বলার আমাকে সমস্যা সেগুলো বলেন। আপনার সমস্যার সাউন্ড ছাড়া অন্য যে কোনো সমস্যা আমাকে বলেন, আমি সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? কারণ এটা আমার এখতিয়ারের বাইরে। আমি ট্রাই করেছি, আমি একে একে 2-3টা মাইক্রোফোন ওই ছোট ছোট যেটা বলে এটা কিনছি, কিন্তু প্রবলেমটা আমার ফোনে। আমি ফোনটাও মানে কি বলে রিপ্লেস করতে পারতেছি না, এটা একটা দুর্বলতা আছে যে কোনো কারণে। তো যাই হোক, আমি আশা করছি যে আস্তে হয়তো আমি চেষ্টা করব, যদি মানে সার্ভিসিং এ দিয়েও যদি এটা করা যায় আমি সেটা করার চেষ্টা করব। ওকে, কোনো কমেন্ট? গুয়ের্নিকা দেওয়াল চাই কোন বিষয়, গণহত্যা না গৃহযুদ্ধ? দেখছেন বলেন, এই ভালো মুন্না ক্লাস নিতে আসেনি। আপনি গুয়ের্নিকা দেয়াল চিত্র এখানে কি, এটা এই সম্পর্কে জানতে হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমাকে ফোন দেন পরে। এই ক্লাসে কি ওই টপিকটা পড়াচ্ছি বলেন তো, বা ওটা কোনোভাবে রিলেটেড এই টপিকের সাথে? তাহলে এই যে অযাচিত কমেন্টগুলো যে করেন ক্লাস নিতে এসে, এগুলা কিন্তু বিরক্তি সৃষ্টি করে দেয়। হ্যাঁ, আপনারা প্লিজ এই অযাচিত কমেন্টগুলো করবেন না, এগুলো বাদ দেন, ঠিক আছে? এগুলো বাদ দিয়ে আপনারা মানে রিলেটেড কোশ্চেন করেন। তাছাড়া এমন হবে যে কমেন্ট সেকশন বন্ধ করে রাখবো, শুধু ক্লাস নিয়ে চলে যাবো, কোনো কমেন্ট করার কোনো সুযোগ দেবো না। কিন্তু এই যে ক্লাসের মধ্যে দেখেন অনলাইনে ক্লাস মানে কি, এখানে কিন্তু মানে সমস্যা আছে কিন্তু অনেক রকম। যত দ্রুত এখানে ক্লাসটা শেষ হতো ততই ভালো, কারণ আপনার দেখছেন মানুষের কি না, মানুষের কিছু বলা যাবে না। দেখ ওকে, স্পেন অর গুয়ের্নিকা দেয়াল চাই কোন বিষয়, গণহত্যা না গৃহযুদ্ধ? গৃহযুদ্ধ। মানে কি ভাই, এরা এদের মধ্যে কি আছে, মানে সেন্স আছে এদের মধ্যে?
দেখেন আমি বলার পরও 3-4টা কমেন্ট নিচে করে গেছে ওই সব বিষয় নিয়ে, বুঝতে পারতেছেন? মানে আপনারা অনার্স পাস করছেন, মনে হচ্ছে আমি ক্লাস মানে 3-4 বাচ্চাদের ক্লাস নিচ্ছি, যাদের কথা বলে তারা কথা শুনতেছে না, তাদের মতো করে তারা করে যাচ্ছে। আরে ভাই 3-4 বাচ্চার বাপ মা আপনারা, শুধু শুধু কেন মেজাজ গরম করান বলেন তো? একটা মানে কমন সেন্স নেই আপনাদের? আপনি একটা জিনিস পারেন না সব জায়গায় কি আপনাকে প্রমাণ করতে হবে যে আমি এটা পারি, এটা জানি? আরে ভাই ওই জিনিসটা মানে একটা গোয়েনিকে, এটাকে গোয়েনিকে কোনোভাবে রিলেটেড এর সাথে, তারপর 4-5টা কমেন্ট করে গেল ওখানে। মানে বুঝতে পারতেছেন মানুষের বিবেক, মানে নিজেকে জাহির করতে হবে এটা আমি জানি, এটা আমি পারি। আশ্চর্য ব্যাপার। যাই হোক, হ্যাঁ এগুলো শিক্ষা জীবনের মধ্যে, এগুলো শিক্ষা জীবনের মধ্যে আপনারা লিখে নেবেন, এগুলো শিক্ষা জীবনের মধ্যে এক একটা পয়েন্ট এগুলো, ঠিক আছে? আরে ভাই আমি তো চাই না আপনাদের সাথে আমি মেজাজ দেখাইতে, কেন মেজাজ দেখাবো বলেন? আমি তো চাই। যাই বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো নিয়ে কথা বলতে গেলে সারা দিন বলতে হবে। দেখেন এই যে ধীরেন্দ্রনাথ যে মার্বেল পাথরের যে একটা সে স্কেচ করলো, মার্বেল মূর্তি যে একটা স্কেচ করলো, করার পরে তার কাজ দেখে এই ধীরেন্দ্রনাথ যে জমিদার নড়াইলের, তখন তিনি কি করলেন, মানে তার মানে ভালো লাগা তৈরি হলো এবং তিনি মনে করলেন যে এস এম সুলতান মানে ওই সুলতানের যদি মানে পৃষ্ঠপোষকতা দেওয়া যায় বা তার জন্য একটু নার্সিং করে, তাহলে তিনি ভালো একজন শিল্পী হবেন। এই জন্য তিনি কি করলেন, এস এম সুলতানকে কলকাতায় পাঠানোর একটা চিন্তা ভাবনা করলেন, ঠিক আছে? তো এস এম সুলতানকে তিনি কলকাতা পাঠালেন হচ্ছে আপনার সত্যেন রায়ের কাছে। হ্যাঁ, সত্যেন রায়ের বাসায়। দেখেন এস এম সুলতান এই যে নড়াইল থেকে 1938 সালে সত্যেন রায়ের বাসায় গিয়ে উঠলেন। কোথায়? কলকাতায়। কথা বোঝা গেছে? তাহলে 1938 সালে সত্যেন রায়ের বাসায় গিয়ে উঠলেন কে? এস এম সুলতান। কলকাতাতে গেলেন কি জন্য? শিল্প শিক্ষা গ্রহণ করার জন্য। আর এদিকে তার পড়াশোনা এগুলো কিন্তু শেষ, এদিকে তার কোনো পড়াশোনা কিন্তু আর হয়নি, বা এদিকে পড়াশোনা তিনি পাঠার মানে না কুছে তিনি চলে গেছেন কলকাতায়, কি জন্য? শিল্প শিক্ষা গ্রহণ করার জন্য। আচ্ছা, ওই সময়ে এই সত্যেন রায়ের পুত্র ছিল অরুণ রায়। অরুণ রায়কে এই সত্যেন রায়ের ছেলে। দেখেন এই অরুণ রায় তখন কলকাতা আর্ট স্কুলের স্টুডেন্ট। তখন এস এম সুলতান এই অরুণ রায়ের কাছে কি করলো? আর্ট শেখা শুরু করলো। কোথায় গিয়ে? কলকাতায়। কার বাসায়? সত্যেন রায়ের বাসায়। কে পাঠালো? ধীরেন্দ্রনাথ পাঠালো। কথা বুঝতে পারছেন? ওকে, এখন এস এম সুলতান এই যে 38 থেকে 41 সাল পর্যন্ত, 1941 সাল, এই 2 বছর তিনি কি করলেন? সেখানে আর্ট শিখলেন এবং 41 সালে তিনি কি করলেন? কলকাতা আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা দিলেন, ঠিক আছে? তাহলে তিনি এই যে আপনার গেলেন 38 সালে, তাহলে যদি কোশ্চেন আসে যে শিল্প শিক্ষার উদ্দেশ্যে এস এম সুলতান কত সালে নড়াইল ত্যাগ করেন? কথা বুঝতে পারছেন? কোশ্চেন যদি আসে যে কত সালে এস এম সুলতান শিল্প শিক্ষার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন, তখন উত্তরটা হবে কত? বুঝতে পারছেন তো? ওকে, এই যে 41 সালে তিনি করলেন কলকাতা আর্ট স্কুলে তিনি কি করলেন? ভর্তি পরীক্ষা দিলেন। ভর্তি পরীক্ষায় তিনি ভালো করলেন, কিন্তু বিপত্তি বাঁধলো অন্য জায়গাতে। সেটা হচ্ছে যে আর্ট স্কুলে ভর্তির জন্য প্রতিটা স্টুডেন্টের এসএসসি পাস বা এন্ট্রান্স পাস যেটাকে বলে, সেই সময় মেট্রিকুলেশন, সেটা পাস লাগতো। তার মানে আপনি এসএসসি পাস করার পরে প্রি ডিগ্রি পাস করার পরে আপনি ডিগ্রি করতে পারবেন। আর প্রি ডিগ্রি করার জন্য আপনার এসএসসি পাস লাগবে। তো ওনার তো এসএসসি পাস নাই, কি হবে এবার? তখন সেই সময়ের বিখ্যাত, আচ্ছা এইটুকু একটু আপনারা ইয়ে করেন তো, এইটুকু স্ক্রিনশট দেন বা লিখে নেন। লিখে রেখেছেন কিনা আমাকে একটু জানান প্লিজ। একটা স্ক্রিনশট দেন বা লিখে নেন।
ঠিক আছে, দেখেন আপাতত কমেন্ট দেখতেছি না, আমি কমেন্টটা বন্ধই রাখলাম। তাহলে এটুকু হয়ে গেছে, আমি এটা ধরে নিলাম আপনাদের হয়ে গেছে। আমি একটু মুছে দেবো, হ্যাঁ মুছে দিব, এগুলো সব শিক্ষা জীবনের মধ্যে করবে। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, লাস্টে একটু রেখে দিলাম। এখন সেই সময় বিখ্যাত বিখ্যাত শিল্প সমালোচক শাহেদ সোহরাওয়ার্দী, ওয়ার্দী, তার কি যেন বানানটা আছে শাহেদ, মানে ইয়ার এটা একটু বানানটা হচ্ছে যে আপনার হ্যাঁ ঠিক আছে, বানানটা এখানে শুধুমাত্র ইয়া হবে মনে হয় একটু সোহরাওয়ার্দী, হ্যাঁ শাহেদ সোহরাওয়ার্দী, ঠিক আছে, আপনারা বই দেখেন, হ্যাঁ ওয়ার্দী, হ্যাঁ এরকম হবে বানানটা, ঠিক আছে। এই যে শাহেদ সোহরাওয়ার্দী দেখছেন, আমি এই যে শাহেদ সোহরাওয়ার্দীর কথা বলছি, এটাই ঠিক ছিল, আমি সোহরাওয়ার্দী বানানটাকে এই যে শাহেদ সোহরাওয়ার্দী, এখানে আপনাদের ওখানে লেখা আছে বইয়ে শহীদ সোহরাওয়ার্দী, আপনি একটু ঠিক করে নিন, আমি পরবর্তীতে আসবো এগুলা ঠিক করে দিতে। এই যে বিখ্যাত শিল্প সমালোচক শাহেদ সোহরাওয়ার্দী, ওনার সহযোগিতায় এবং ওনার মনে করেন যে এক প্রকার পড়া মানে সুপারিশে উনি আর্ট স্কুলে ভর্তি হতে পারেন, কিন্তু আর্ট স্কুলে ভর্তি হতে পারেন উনি কিন্তু। আচ্ছা, আর্ট স্কুলে ভর্তি হওয়ার পরে তিনি কি করলেন, প্রথম বর্ষে দ্বিতীয় হলেন, এবং দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে তিনি প্রথম হলেন। কথা বুঝতে পারছেন? তার মানে বুঝতে পারতেছেন যে উনি আসলে একজন যোগ্য ব্যক্তি ছিলেন, যার কারণে আর্ট স্কুলে ভর্তির প্রথম বর্ষে গিয়ে তিনি কি করলেন, দ্বিতীয় স্থান অধিকার করলেন, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে গিয়ে তিনি প্রথম হলেন, কোথায়, আর্ট স্কুলে গিয়ে। কথা বুঝতে পারছেন? এরপরে কি হয়, এরপরে এই বেচারা তো আসলে অন্যরকম, অন্য ধাঁচের, তিনি তৃতীয় বর্ষের পরীক্ষা দিলেন না দিয়ে কি করলেন, তিনি ভারত ভ্রমণে বের হলেন। ভারত ভ্রমণে বের হন এই পড়াশোনা শেষ না করে কি তিনি ভারত ভ্রমণে বের হয়ে যান, কত সালে, 1944 সালে। এটা যেন মনে থাকে জানা এই দিকটা। কথা বোঝা গেছে? তাহলে আশা করি তার শিক্ষা জীবনের যে মানে সমাপ্তি এখানে শেষ হয়ে গেছে। শিক্ষা জীবন শেষ। এটুকু একটু দ্রুত তুলে নেন এটুকু। এই শামিমা পারভিন, আপনাকে জিনিসগুলো লেখার দরকার নেই, রিপিট করার দরকার নেই আপনাকে, আমি তো লিখতেছি, তাহলে আপনি বারবার এটা কমেন্টে রিপিট করছেন কেন? দরকার নেই তো আপনার প্রয়োজন কিনা আপনি সেটা লেখেন। আপনি কমেন্টে না লিখে আপনি খাতায় লিখেন রে ভাই। আপনি এক কাজ করেন তো, এই যে শামিমা পারভিন, আপনি আপনার খাতায় যে নোট করে দেন, ছবি তুলে কমেন্টে দেন তো যে আপনি এগুলো লিখছেন, ছবি তুলে কমেন্টে দেন। অতিরঞ্জিত অতিরিক্ত জিনিসগুলো আসলে সবসময় আমাদেরকে পরিহার করতে হয়। আসলে এখানে আপনাকে নিজেকে প্রমাণ করার বা জাহির করার কিছু নাই। এখানে সবাই শিখতে আসছে, সবাই শিখবে। এই জিনিসটা আমি লিখছি, আপনি লিখে আবার কমেন্টে দিচ্ছেন। কমেন্টে করার দরকার আছে এখানে লেখার? দরকার নাই তো এটা লেখার কমেন্টে। আপনি আপনার খাতায় লিখেন, ওটা দরকার আছে পরবর্তীতে লাগবে। যাই হোক, আশা করি লিখছেন। আমি এটা মুছে দিলাম, হ্যাঁ, তার শিক্ষা জীবন। ওকে, খাতা কলমের উপর থেকে হাত তুলে আমার দিকে ফিরেন। তাহলে আমরা শিক্ষা জীবনের একটা সামারিটা করে ফেলি। তার শিক্ষা জীবন শুরু হয় কবে? তার শিক্ষা জীবন শুরু হয় বাবার রাজমিস্ত্রির কাজ, যে সেখান থেকে তার অনুপ্রেরণা যোগে, এবং পরবর্তীতে তিনি কি করেন, এই যে আপনার ওনার নাম যেন কি, শ্যামা প্রসাদ, যিনি স্কুল পরিদর্শনে আসার পর তার একটা কি করেন, স্কেচ আঁকার পরে তিনি যে শিল্পীর যে তার একটা প্রতিভা আছে, এটা চারিদিকে কি সমাদৃত হয়। কিন্তু তার আগেই তিনি কি করেছিলেন, তিনি ধীরেন্দ্রনাথের বাসায় একটা মার্বেলের মূর্তি ছিল, সেই মূর্তি নিয়ে একদম হুবহু কি করেন, স্কেচ করেন। এটা দেখে ধীরেন্দ্রনাথ তার শিল্প শিক্ষার জন্য তাকে কলকাতা পাঠান। কার বাসায়?
কলকাতা পাঠালেন সত্যেন রায়ের বাসায়। সত্যেন রায়ের বাসায় তিনি থেকে তার ছেলে অনুন রায়, যিনি সেই সময়ে কলকাতা আর্ট স্কুলের স্টুডেন্ট ছিলেন, তার কাছে তিনি কি করেন, শিল্প শিক্ষা গ্রহণ করেন। এবং পরবর্তীতে তিনি এই যে মানে অরুণ রায়ের সত্যেন রায়ের বাসায় গেলেন কত সালে, 38 সালে তিনি নড়াইল ত্যাগ করে কলকাতায় যান। এবং 41 সালে তিনি কি করেন, আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা দেন। ভর্তি পরীক্ষা দেওয়ার পরেও তার ভর্তি হচ্ছিল না, কারণ তার এসএসসি পাস ছিল না, সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট নাই। তারপরে কি হলো, বিখ্যাত শিল্প সমালোচক শাহেদ সোহরাওয়ার্দী, তার সুপারিশে তিনি আর্ট কলেজে ভর্তি হতে পারেন। এবং আর্ট কলেজে ভর্তি হয়ে তিনি 41 থেকে 44 সাল, আমি আবারও এই সালটা মেনশন করতেছি, 1941 থেকে 44 সাল পর্যন্ত তিনি তার পড়াশোনাকে কন্টিনিউ করেন। এর মাঝখানে তিনি প্রথম বর্ষে দ্বিতীয় হন এবং দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে তিনি প্রথম হন আর্ট কলেজে। পরবর্তীতে তিনি তার শিক্ষা জীবন শেষ না করেই এই 44 সালে তিনি মানে বহিমিয়ান ঘোরা, যেটা বহিমিয়ানের মতো তিনি কি করেন, এই ঘোরাফেরার জন্য তিনি কি করেন, তার একাডেমিক পড়াশোনা ত্যাগ করে তিনি চলে যান। কথা বোঝা গেছে? তার শিক্ষা জীবনের ইতি এখানেই ঘটে। কিন্তু আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। বুঝতে পারছেন না জানান তো একটু। শামিমা, আপনি পরে নোট করেন, এটা খুব ভালো। তবে আপনি যে সময়টা এখানে লাগাচ্ছেন, এই সময়টা এখানে দিচ্ছেন, এই সময়টা টাইপ করেছেন, এই সময়টা আপনি খাতা দিলে হয়ে যাচ্ছে আপনার। আপনি পরে নোট করতে গেলে আবার ডাবল সময় লাগবে। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আসলে মানে একটা জিনিস কি জানেন, একটা ক্লাসের একটা, আমি যতই অনলাইনে ক্লাস নিই, অফলাইনে ক্লাসের একটা ম্যানার আছে না? অফলাইনে ক্লাসের তো একটা ম্যানার আছে, অনলাইনে ক্লাসেরও কিছু ম্যানার আছে। তো যখনই এই ধরনের কিছু কমেন্ট আসে, দেখেন আমি যখন ক্লাস নেব অফলাইনে, তখন আমার স্টুডেন্ট যদি ক্লাসের মধ্যে কথা বলে, আমি কিন্তু সেটা কিন্তু খুব ভালোভাবে নেবো না, কারণ আমার ইন্টারাপ্ট হবে কিন্তু। কারণ আমার এখানে হিট করে কিন্তু আমি অটোমেটিক্যালি আমার সিকোয়েন্স থেকে বেরোয় আসবো। তো এই অনলাইনে ক্লাসও ঠিক এরকম, এখানে কমেন্ট করা বা এই যে আপনারা যেভাবে যে কমেন্ট করে একমাত্র এখানে আপনাদের কাজ। এখন অযাচিত কমেন্ট বা অতিরঞ্জিত কমেন্ট এখানে না করে প্রয়োজনীয় কমেন্টগুলো করেন, এটা খুব ভালো। আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে আমি মানে আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলছি না, শিখার উদ্দেশ্যে বলতেছি। আপনারা যখন শিক্ষক হবেন তখন আপনারা বুঝবেন যে এটা আসলে কতটা বিরক্তিকর একটা জিনিস যে ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করলে। যদি আপনি গুড লেসন দিতে চান, কথা বোঝা গেছে? ওকে, আমি তাহলে তার শিক্ষা জীবন থেকে বের হয়ে আসতেছি একটু। হ্যাঁ, তার শিক্ষা জীবন থেকে বের হয়ে এসে আমরা অন্য একটা জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে যে প্রদর্শনীতে যাবো আমরা। হ্যাঁ, তার প্রদর্শনীতে যাবো আমরা, এটা হচ্ছে তার প্রদর্শনীর পয়েন্টের মধ্যে পড়বে। এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন, তার প্রদর্শনী থেকে আপনি একটা প্রশ্ন পাবেন, তার জীবন এবং শিক্ষা জীবনে একটা প্রশ্ন করবে। শুনেন, একজন ভালো প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন করে, তার জন্ম, তার ব্যক্তিগত জীবন, যেটা জন্ম, পারিবারিক যে জীবনটা, সেখান থেকে একটা কোশ্চেন করতে পারে। ওখান থেকে কোশ্চেন করলে তার বিশেষ করে তার জন্ম সালটা দেওয়ার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি। জন্ম মৃত্যুর কথা চিন্তা করেন, জন্ম মৃত্যু, পারিবারিক জীবন এবং তার যে এলাকায় তার বসবাস, এইটুকু নিয়ে। তার শিক্ষা জীবন থেকে একটা কোশ্চেন নিতে পারে, শিক্ষা জীবন থেকে নিতে পারে একটা কোশ্চেন। আচ্ছা, কখনো দুইটা নেবে না, কিন্তু দুইটা নেবে না, একে জাতীয় দুইটা কোশ্চেন নেবে না, যদি ভালো কোশ্চেন করেন তিনি। তারপরে তার প্রদর্শনী, তার জীবনে বহু প্রদর্শনীর একটা জায়গা আছে এবং গুরুত্বপূর্ণ জায়গা আছে, কারণ এই প্রদর্শনীগুলো তার জীবনে, আমাদের অনেক শিল্পীর অনেক প্রদর্শনী আছে, কিন্তু সেগুলোকে আমরা কি গুরুত্বের সাথে নিব না, কিন্তু এগুলো নিতে হবে আমাকে, কারণ এখানে আলাদা একটা গুরুত্ব বহন করে এই প্রদর্শনীগুলা। এখান থেকে একটা কোশ্চেন করতে পারে। তার শিল্পকর্ম থেকে একটা প্রশ্ন করতে পারে। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, 4-5টা কোশ্চেন কিন্তু একটা টপিক থেকে হতে পারে। এই কারণে বলছি, কারণ 140টা কোশ্চেন করার জন্য আপনার বাংলাদেশ থেকে যদি কোশ্চেন করে, তাহলে এই ধরনের শিল্পী থেকে 3টা, 4টা, 5টা কোশ্চেন করা অস্বাভাবিক কোনো কিছু না, হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো আমি আশা করি মিনিমাম 3টা, সর্বোচ্চ 5টা কোশ্চেন একটা টপিক থেকে হতেই পারে। তো এইভাবে কোশ্চেন করবে। তো আমরা আসলে এবার প্রদর্শনীতে যাব, যে প্রদর্শনীতে আসলে তার কি কি গুরুত্বপূর্ণ মানে বিষয় ছিল প্রদর্শনী ক্ষেত্রে। দেখেন, বিষয়টা হচ্ছে যে তিনি 44 সালে কি করেন, 44 সালে তিনি কি করেন, ভারত ভ্রমণের উদ্দেশ্যে বের হন। কিন্তু কথা হচ্ছে তার আগেই তিনি খাকসার আন্দোলন নামের একটা আন্দোলন সেই সময় পরিচালিত হয়। তিনি কি করেন, 1943 সালে এই খাকসার আন্দোলনে যোগ দেন,
কথা বলতে গেছে, তিনি এই খাকসার আন্দোলনে কি করেন, যোগ দেন। দেখেন এটা কত সাল, 43 সাল। তিনি ভারত ভ্রমণে বেরোন কত সালে, 44 সালে। তার মানে এটা কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন যে কোন শিল্পী খাকসার আন্দোলনে যোগ দেন। আমি একটা জিনিস ভুলে গেছি, একটু রিমাইন্ড করি। এই যে বিখ্যাত শিল্প সমালোচক শাহেদ সোহরাওয়ার্দী, যদি কখনো কোশ্চেন আসে যে শাহেদ সোহরাওয়ার্দী কি ছিলেন, তাহলে এখানে আসতে পারে কলকাতা আর্ট স্কুলের টিচার, গভর্নিং বডির সভাপতি, বিখ্যাত গায়ক, বিখ্যাত শিল্পী, বিখ্যাত শিল্প সমালোচক। দেখেন 4টা প্রশ্ন কিন্তু মানে অপশন কিন্তু একদম কাছাকাছি। কলকাতা আর্ট স্কুলের কি টিচার, কলকাতা আর্ট স্কুলের গভর্নিং বডির কি সভাপতি, কলকাতা মানে উনি একজন বিখ্যাত শিল্পী ছিলেন, আরেকটা ছিল শিল্প সমালোচক, মানে সবগুলো কিন্তু প্রায় রিলেটেড। এখানে আপনি কিন্তু কনফিউশন পড়ে যাবেন। যখন আপনি এখন মনে হচ্ছে না হবে না, যখন অনেকগুলো পড়বেন তখন মনে হবে আপনি কনফিউশন তৈরি হবে, আসলে কি উনি শিল্পী ছিলেন না শিল্প সমালোচক ছিলেন, না উনি কি টিচার ছিলেন। হ্যাঁ, এইরকম একটু কনফিউশন তৈরি হবে। এই জন্য এই জিনিসগুলোকে একটু রিমাইন্ড করে নেবেন। তাহলে বিখ্যাত শিল্প সমালোচককে শাহেদ সোহরাওয়ার্দী, ঠিক এইভাবেও। হ্যাঁ, এই যে খাকসার আন্দোলনের কথা যখন বলা হবে তখন মনে হবে যে 44 সালে চলেই যান, তার মানে এর পরে কোনো সাল হবে, কিন্তু এটা কিন্তু আগের সাল। একটু মাথায় রাখবেন এগুলো, এর ব্যতিক্রম জিনিস তো একটু মাথায় রাখতে হবে এগুলো। তা আসলে আন্দোলনে তিনি কি হিসাবে যোগ দেন? এই আন্দোলনে তিনি মূলত একটা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। এখানে তিনি বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবক মূলক যে কাজগুলো আছে সেই কাজগুলো তিনি সেখানে করেন। পরিষ্কার পরিচ্ছন্ন বা কাউকে হেল্প করা, খাবার দেওয়া, এই টাইপের কাজগুলো তিনি সেখানে করতেন। কোথা? এই খাকসার আন্দোলন নামে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনে। কথা বোঝা গেছে? আচ্ছা, তিনি যে ভারত ভ্রমণে বের হলেন, তিনি কোথায় গেলেন? তিনি আগ্রা গেলেন, দিল্লি গেলেন, লখনৌ গেলেন। এইসব অঞ্চল ঘুরে 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 তিনি শেষে এসে উপনীত হলেন সিমলায়। সিমলা এসে তিনি স্থির হলেন। কেন স্থির হলেন? কারণ তিনি সেখানে, সিমলার মধ্যে পাহাড়ি অঞ্চল কিন্তু, হ্যাঁ, তো ওই যে পাহাড়িদের জীবন যাপন এবং তাদের যে জীবন চরিত্র, এই বিষয়গুলা তার ভালো লাগে এবং তিনি সেগুলাকে শিল্পের বিষয়বস্তু হিসাবে তিনি এগুলাকে কি করতেন, ফুটায় তুলতে চান। এই জন্য তিনি সেখান থেকে কি করলেন, এই সিমলায় থেকে তিনি মানে মানে শিল্প মানে চর্চা তিনি শুরু করলেন। তার মানে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে শেষে তিনি কোথায় আসলেন? সিমলায় আসলেন। তিনি সিমলা আসলেন এবং সেখানে, আমি কিন্তু সব বলছি না, তাহলে এখানে পাহাড়িদের জীবন, তাদের জীবনযাত্রা, তাদের পোশাক আশাক, মানে সবকিছু মিলাই তিনি কি করলেন, তিনি সেখানে এই সিমলায় তিনি ছবি আঁকা শুরু করলেন। কথা বোঝা গেছে? আচ্ছা, এই যে সিমলায় তিনি ছবি আঁকতেছেন, এই সময়ে তার সাথে পরিচয় হয় কানাডার একজন বিখ্যাত মহিলা, তিনি হচ্ছেন মিসেস হার্ডসন। নামটা মনে রাখেন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ। মিসেস হার্ডসনের ক্ষেত্রে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে মিসেস হার্ডসন এই সিমলায় বসে তিনি যে ছবিগুলো আঁকলেন, এই ছবিগুলো তার অনেক ভালো লাগে, তিনি তার একজন ভক্ত হয়ে যান। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ভক্ত হয়ে যাওয়ার পরে এই যে মিসেস সিমলার সহযোগিতায়, এই মিসেস সিমলার কি সহযোগিতায়, মিসেস হার্ডসনের সহযোগিতায় এই সিমলায় তিনি প্রথম প্রদর্শনী করেন 1946 সালে। 1946 সালে কি করেন? তিনি একক প্রদর্শনী করেন। কোথায়? এই সিমলায়। কার সহযোগিতা? মিসেস হার্ডসনের সহযোগিতা 1946 সালে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটা গেল তার প্রথম প্রদর্শনী। কোথায়? সিমলায়। কার সহযোগিতা? মিসেস হার্ডসন। কে ছিলেন? তিনি হচ্ছে কানাডিয়ান একজন মানে মহিলা। ঠিক আছে, ওকে। দেখুন, এই যে 46 সাল মানে বুঝতে পারতেছেন, তারপরে সাল কত? 47। 47 মানে কি? তখন দেশভাগের কি ডামাডোল বাঁচতেছে তখন। আচ্ছা, দেশভাগের ডামাডোল যখন বাঁচছে তখন তিনি কি করলেন? 47 সালে তিনি লাহোরে চলে গেলেন। তিনি 1947 সালে তিনি লাহোরে চলে গেলেন। তিনি পড়াশোনা কলকাতায় করলেও যখন দেশভাগ হয়, দেশভাগ হচ্ছে কি জানেন তো, হিন্দু মুসলিম দুই ভাগে ভাগ হয়ে গেছে, তখন তিনি কি করছেন? লাহোরে চলে গেছেন। ঠিক আছে, লাহোরে গিয়ে তিনি লাহোরের মানুষের যে জীবন যাপন বা ওখানের যে আবহাওয়া, জীবন প্রকৃতি, তারপর পাকিস্তানের কাশ্মীর টাশ্মীর মিলায় সবকিছু মিলায় তিনি কি করলেন, সেখানে তিনি কি করলেন? ছবি আঁকা শুরু করলেন। কথা বোঝা গেছে? তিনি ছবি আঁকা শুরু করলেন এবং তিনি 1948 সালে এই লাহোরে এবং 1949 সালে করাচিতে একক প্রদর্শনী করেন।
প্রদর্শনী করেন। কথা বোঝা গেছে? তার মানে দেখেন তিনি একটু লিখছেন কিনা আমাকে একটু জানান তো। এইটুকু লিখলাম, একটু মুছে আমি একটু উপরে যাব প্লিজ। তার মানে দেখেন এখানে 46, 47, 48, 49 সিরিয়ালে আছে, সমস্যা নেই। হ্যাঁ, সিরিয়ালে আছে। হ্যাঁ, এটুকু হয়েছে কিনা এটুকু হলে বলেন, আমি একটু পরবর্তী এতে যাব। লেখা হয়েছে? স্ক্রিনশট দিয়েছেন? আশা করি আপনারা স্ক্রিনশট দিয়েছেন বা আপনারা লিখে নিছেন। ডান, থ্যাংক ইউ সো মাচ। আমি মুছে দিলাম, ঠিক আছে? ওকে, এখন দেখেন 49 সালে তিনি কোথায়, এই যে ইয়েগুলা করাচিতে তিনি 49 সালে কি করেন, এই যে লাহোর করাচি, লাহোরে কত করাচিতে কত, এই উল্টোপাল্টা করে ফেলবেন, ঠিক আছে? তাহলে লাহোর আগে, করাচি কি পরে, রাজধানীতে পরে। তো 50 সালে তিনি পাকিস্তান সরকারের পক্ষ থেকে আন্তঃশিক্ষা বিনিময় একটা কর্মসূচি হয়। সেই আন্তঃশিক্ষা বিনিময় কর্মসূচিতে তিনি 1950 সালে তিনি আমেরিকায় চলে যান। 1950 সালে তিনি আমেরিকায় চলে যান। কেন? এই ওটা দরকার নাই, আন্তঃশিক্ষা বিনিময় কর্মসূচি, ঠিক আছে? আন্তঃশিক্ষা বিনিময় কর্মসূচি একটু লিখে নেন প্লিজ। সালে কোথায় গেলেন? আমেরিকা চলে গেলেন। বিষয়টা হচ্ছে এখানেই টুইস্টটা আসতেছে। একটা বাংলাদেশে জন্মগ্রহণ করা একটা সাধারণ রাজমিস্ত্রির ছেলে, তিনি কলকাতা আর্ট স্কুলে পড়াশোনা করলেন। তিনি পাকিস্তানে বিভিন্ন জায়গায়, ইন্ডিয়া এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় তিনি ঘোরাফেরা করলেন তো। আচ্ছা, তারপর তিনি কি করলেন? বিদেশ চলে গেলেন। বিদেশ যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে তিনি আমেরিকার বিভিন্ন জায়গাতে তিনি মোট 13টি একক প্রদর্শনী করেন। ঠিক আছে? আমেরিকার বিভিন্ন জায়গাতে তিনি 13টি একক প্রদর্শনী করেন। কোথায়? আমেরিকার বিভিন্ন শহরে বা বিভিন্ন জায়গাতে। কথা বোঝা গেছে? আচ্ছা দেখেন, এখন নিউ ইয়র্কে একটা প্রতিযোগিতা হয়। সেখানে 45টা দেশের শিল্পীদের মধ্যে কি হয়? আপনার ড্রয়িং প্রতিযোগিতা হয়। এই ড্রয়িং প্রতিযোগিতা 45টা দেশের শিল্পীদের মধ্যে ড্রয়িং প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। তাইলে দেখেন, তার গুণ অবশ্যই ছিল, হ্যাঁ একটু পাগলাটে ছিল, কিন্তু গুণ কি ছিল? তার ছিল কিন্তু গুণ। তাহলে তার এই যে 45টা দেশের মধ্যে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে, তিনি সেখানে কি করলেন? প্রথম স্থান অধিকার করলেন। এরপরে তিনি লন্ডনে চলে আসেন। আচ্ছা, নিচেটুকু মুছে দিব, দিয়ে আমি পরের তথ্যটুকু লিখবো। দেখেন, লন্ডনে লেইস্টার গ্যালারি নামের একটা গ্যালারি আছে। লেইস্টার গ্যালারি, লন্ডনের বিখ্যাত একটা গ্যালারি আছে, যে লেইস্টার। লেইস্টার গ্যালারি। লেইস্টার গ্যালারি নামক একটি গ্যালারি আছে, যেখানে পৃথিবীর বিখ্যাত সব শিল্পী, তার মধ্যে উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে আছে হেনরি মাতিস আছে, পল গগা আছে, পাবলো পিকাসো আছে এবং সালভাদর ডালি আছে। এই যে বিখ্যাত যে শিল্পী, সেই শিল্পীদের কাজের সাথে
এই লেস্টার গ্যালারিতে এসএন সুলতানের কাজের কি হয়, প্রদর্শনী হয়। চিন্তা করতে পারছেন, এশিয়া মহাদেশের প্রথম কোনো ব্যক্তি যার ছবি এত বড় মাপের শিল্পীদের ছবির সাথে কি হচ্ছে, প্রদর্শিত হচ্ছে। এটা কিন্তু অনেক বড় মাপের কিন্তু একটা পাওয়া বলতে পারে। অনেক বড় মাপ, খুব রিসেন্ট। আমি একটা প্রসঙ্গ আমি বলি, খুব রিসেন্ট বাংলাদেশের একজন শিল্পী, তিনি খুলনার ওই অঞ্চল, খুলনা সাতক্ষীরা ওই বেল্টের মানুষ মনে হয়। তিনি আমেরিকার সরি উনি হলো কি আরে অক্সফোর্ড ইউনিভার্সিটি, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি তার একটা একক প্রদর্শনী হচ্ছে। বাংলাদেশের শিল্পী, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তিনি তার শিল্পের বিষয়বস্তু হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য, বাঘ, হরিণ বা ওই অঞ্চলের মানুষের জীবন, এই বিষয়গুলোকে কেন্দ্র করে তার শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এবং এটা বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি যার ছবি সেখানে প্রদর্শিত হচ্ছে। আমি আনফর্চুনেটলি শিল্পীর নাম বলে গেছি, মেয়ে শিল্পী, উনি অবভিয়াসলি মেয়ে একজন, আমি ভুলে গেছি ওনার নামটা, মেবি রুমি বা এই টাইপের কিছু একটা নাম হবে। আপনাদের মধ্যে কেউ যদি নিউজটা দেখে থাকেন একটু মেনশন করবেন কমেন্টে, কেমন পারেন একটু এই কমেন্ট একটু করে দেন প্লিজ। এই কমেন্ট এটা একটু আমাকে একটু হেল্প করেন, আসলে ওই মেয়ে শিল্পীর নাম কি ছিল। কারণ আমি বললাম এই কারণে যে এটা তো প্রাসঙ্গিক, চারুকলার ক্ষেত্রে হঠাৎ করে দেখে প্রশ্নটা চলে আসতে পারে। এটা আলোচিত একটা বিষয় যে খুব রিসেন্ট অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশের কোন শিল্পে একক প্রদর্শনী হয়েছে। এটা কিন্তু হতে পারে, আসতে পারে। তো এটা একটা একটু গুগল করে আমাকে একটু নামটা মেনশন করেন তো, কি যেন নামটা ভুলে গেছে, একজন মেয়ে শিল্পী, নামটা ভুলে গেছে উনি। তো এটা হচ্ছে ওই সময় দেখেন বাংলাদেশের একজন শিল্পী লেস্টার গ্যালারিতে পৃথিবীর বিখ্যাত শিল্পীদের সাথে তার শিল্পকর্মের কি প্রদর্শনী হয়। একজন শিক্ষকের কাজ বা ভালো শিক্ষকের কাজ না, একদম প্রকৃত শিক্ষকের কাজ হচ্ছে আপনাকে আপনার যেই টপিকে পড়াচ্ছে তার সাথে রিলেটেড বিষয়গুলোকে টেনে নিয়ে আসা। আমি আসলে আপনাকে শুধু এই টপিকটাই পড়ালাম, এই যে দেখা, আমি একটা কথা বলি, মানে এখানে হতে পারে ইন কেস এই কোশ্চেনটা চলে আসলো, আমি হয়তো বা পরবর্তী কোনোদিন আপনাদের এই কোশ্চেনটা পড়াবো না, বা এটা আমার মাথাতে থাকবে না, হয়তো বা ভুলে যাবো। বাট এই যে আপনারা যারা ক্লাসটা করতেছেন তাদের মাথা কিন্তু এটা হিট করলো যে হ্যাঁ সারাদিন ক্লাসে বলছিল, হঠাৎ করে কোশ্চেনটা যদি আসে, দেখুন একটা মার্কস যদি আগায় যায়, দেখা যাচ্ছে আপনি 39 পাইতেন, এই মার্কসটা পাবার 40 হয়ে গেল। এই যে একটা মার্কের জন্য আপনার পাস হয়ে গেল, এটা আপনার জীবনের একটা মাইল ফলক হয়ে থাকবে। এই জন্য যত পারি এই জায়গাগুলোতে বিভিন্ন মানে সমসাময়িক তথ্যগুলো আমার টপিকতে রিলেটেড সেগুলোকে নিয়ে আসাটা গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু এমসিকিউ কোশ্চেনটা হবে এমসিকিউ, লিখিত হলে পড়ানোর ধরনটা চেঞ্জ হতো, লিখিত হলে কিন্তু পড়ানোর ধরন কিন্তু এরকম হতো না, লিখিত হলে পড়ার ধরনটা চেঞ্জ হতো। আমি এত বিষয় কিন্তু নিয়ে আসতাম না লিখিত হলে। কথা বুঝতে পারছেন? আশা করি আমার কথাটা আপনারা নিতে পারছেন। ওকে, আমরা একটু পড়াশোনার দিকে যাই। এই যে তিনি যে গ্যালারি তার হলো, প্রদর্শনী হলো, এরপরে এই বেচারা 1953 সালে তিনি ভারত ঘুরলেন, পাকিস্তান ঘুরলেন, আমেরিকা গেলেন, লন্ডন গেলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি ঘুরলেন। হ্যাঁ, ঘুরে তিনি কি করলেন, তিনি আবার সেই নড়াইলে ব্যাক করলেন। কথা বুঝতে পারছেন? নড়াইলে তিনি ব্যাক করলেন। দেখেন একটা কথা বলি, বলা হয় 1953 থেকে বলা হয় যে 1953 থেকে 75 পর্যন্ত তিনি তেমন কোনো আপনার কাজ করেননি। ওই সময়টা শুধু তার জীবনের একটু বিচ্ছিন্ন একটা সময় ছিল, বলা হয় তেমন কোনো কাজ করেননি। ঠিক আছে, তেমন কোনো কাজ করেন, একটা বিচ্ছিন্ন সময়ের কথা বলা হয়। ওই সময় তিনি আসলে তেমন কোনো, ওই সময়টা তিনি একটু ছন্নছাড়া হয়ে গেছিলেন নড়াইলে ফেরার পরে। আসলে এটা নেগেটিভ কথা, তারপরে বলতে হচ্ছে আমাকে, প্রয়োজনে বলতে হবে। তিনি বিভিন্ন মাদক সেবনে খুব বেশি হয়ে পড়েন, তারপরে তিনি ছন্নছাড়া জীবনযাপন করা শুরু করেন, বাউল বেশে থাকেন, শাড়ি পরেন, চুড়ি পরেন, তারপরে তিনি বিভিন্ন ছিন্নমূল মানুষের শুরু করেন। তার একটা মানে ব্যতিক্রম একটা জীবন চায় তার।
তারপরও এই সময়ের মধ্যে তার কিছু কিছু প্রদর্শনী কিন্তু হয়। নড়াইল যে কলেজ স্কুলে একটা প্রদর্শনী হয়, তারপরে ঢাকাতেও তিনি মাঝে মাঝে ছবি আঁকতেন। এখানে জসিমউদ্দিন, আফজাল, জসিমউদ্দিনের পরামর্শ এবং আফজালের পৃষ্ঠপোষকতায় তিনি ঢাকাতেও বেশ কিছু ছবি টবি আঁকছেন এর মাঝখানে। তো সেগুলো যেহেতু আলোচনার বিষয়বস্তু একটু গভীরতা কম, আমি সেগুলোকে নিয়ে আসলাম না, শুধু টাচ দিয়ে রাখলাম। তিনি ঢাকাতে জসিমউদ্দিনের পরামর্শে আর আফজালের কি পৃষ্ঠপোষকতায় তিনি তখনও কি ছবি আঁকেন কিন্তু। তো ওই সময় তার যে জীবনের যে ঘটনাগুলো হয়েছে খুব বেশি পরিমাণে কি সামনে আসে না, কিন্তু সামনে আসে না। তো দেখেন, বাবা রে বাবা, কি হলো? সোমা সুরভি জান্নাত, সোমা সুরভি জান্নাত, কি হয়েছে সোমা সুরভি জান্নাত? ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই শিল্পীর নাম না, সোমা, হ্যাঁ 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 হ্যাঁ, সোমা, এই সোমা নাম। থ্যাংক ইউ সো মাচ সোমা। কে কে গুগলে সার্চ করে করছেন, কে কে এমনি জানতেন? গুগলে সার্চ করছেন? আচ্ছা যাক, যেভাবে করেন আপনারা জানছেন, এটুকু জেনে রাখেন তাহলে বলো। সোমা সুরভি জান্নাত, যার অক্সফোর্ড ইউনিভার্সিটি, যার একক একটা প্রদর্শনী চলতেছে। ওকে, ঠিক আছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে 1975 সালে যখন তিনি ঢাকাতে এসে মাঝে মধ্যে শিল্প মানে ছবি টবি আঁকতেন, এবং তিনি বিদেশ ঘুরে এত বিখ্যাত শিল্পীদের সাথে তার কাজ প্রদর্শনীতে স্থান পেতেন, মানে কি তার কাজের মান কিন্তু ওই লেভেলের। তখন 75 সালে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা গুরুত্বপূর্ণ। 1975 সালে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনী, হ্যাঁ আচ্ছা, প্রদর্শনী মানে এই প্রদর্শনী, তাহলে 1975 সালে প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনী হয়। এটা করে হলো শিল্পকলা একাডেমি। তাহলে যদি কখনো প্রশ্ন আসে বাংলাদেশের প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনী কত সালে হয়, কথা বুঝতে পারছেন? যদি কখনো প্রশ্ন আসে বাংলাদেশের প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনী কত সালে হয়েছে, আচ্ছা, বাংলাদেশের প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনী কে আয়োজন করে? শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, বাংলাদেশ চারুশিল্পী সংসদ? এই ধরনের যখন কোশ্চেন আসবে তখন আপনি কনফিউজড হয়ে যাবেন, এগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে এই প্রদর্শনীতে তার কিছু কাজ কি হয়, অন্যান্য শিল্পীদের সাথে তার কাজও কি হয়, প্রদর্শিত হয়। তার কাজের মান দেখে ঠিক তার পরের বছর, এটুকু স্ক্রিনশট দেন, আমি পরের ইয়েতে যাব, স্ক্রিনশট দেন, এটা আশা করি আপনারা উপরেটুকু লিখছেন, আমি একটু মুছে দিব, লেসটা মুছে দিব, এই নড়াইল পর্যন্ত রাখবো, ঠিক আছে? ওকে, দেখেন, তার যে কয়েকজন শিল্পীর সাথে শিল্পকলা একাডেমিতে তার একটা একক প্রদর্শনী হয়, হওয়ার পরে শিল্পকলা একাডেমি যে বাংলাদেশ শিল্পী তাদের কাজের মান দেখে ঠিক তার পরের বছর 1976 সালে শিল্পকলা একাডেমি তার একটা একক প্রদর্শন করে। তার মানে কি, ওখানে শুধু তার ছবি থাকবে, পুরা এক্সিবিশনটাতে, মানে প্রদর্শনীতে তার শুধু তার ছবি থাকবে। এক্সিবিশন বলে, জানেন তো, এক্সিবিশন বলে ইংলিশে, এক্সিবিশন আছে, ওখানে এক্সিবিশন হচ্ছে, এক্সিবিশন মানে কিন্তু প্রদর্শনী। হ্যাঁ, তো যাই হোক, তো এই যে 76 সালে তার যে এক্সিবিশনটা হলো, প্রদর্শনীটা হলো, এই প্রদর্শনী হওয়ার পরেই মূলত সে যে শিল্পী হিসাবে তার মনে করেন যে চারিদিকে একদম শোরগোল পড়ে গেল, যে এইরকম গুণের, এরকম মানের একজন শিল্পী বাংলাদেশে আছে। কথা বুঝতে পারছেন? তো এই বেচারা শিল্পের প্রতিভা বা শিল্পীর যে তার যে কি বলে এটাকে দাম, তিনি তারপর থেকে পাওয়া শুরু করলে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করলো এই 76 সালের একক প্রদর্শনীর পরে এসে। বোঝা গেছে? বুঝতে পারছেন? আচ্ছা, তার এস এম সুলতানের সর্বশেষ যে প্রদর্শনীটা হয় সেটা হচ্ছে 1994 সালে। এটা হচ্ছে আপনার গ্যালারির নামটা হচ্ছে টোন গ্যালারিতে নামটা দাঁড়ান,
নামটা হচ্ছে আপনার টোন, হ্যাঁ টনি, ঠিক আছে। এখানে তার একক একটা প্রদর্শনী হয় এবং এটাই ছিল তার জীবনের শেষ প্রদর্শনী, ঠিক আছে। গ্যালারি অফ টোন, এটা হচ্ছে বাংলাদেশের একটা জায়গা। গ্যালারি অফ টোন কোথায় অবস্থিত? গ্যালারি অফ টোন কোথায় অবস্থিত? কিন্তু টোন মন কি এগুলো তো সব বাইরের নাম, এটা মানে বাংলাদেশের না, এটা মানে বাইরের, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনাকে কনফিউজ করার জন্য। গ্যালারি অফ টোন কিন্তু ধানমন্ডিতে একটা গ্যালারি, ধানমন্ডিতে একটা গ্যালারি। এটা এখানে বিভিন্ন শিল্পীরা এই গ্যালারিটা ভাড়া নেয়, ভাড়া নিয়ে তাদের শিল্পকর্ম সাজিয়ে এখানে প্রদর্শন করে। তো এই যে গ্যালারি অফ টোন, এই গ্যালারি অফ টোনের আপনার অবস্থান ধানমন্ডিতে। বর্তমানে কার্যক্রম প্রায় নাই, বলে নেই, কার্যক্রম নেই, তখন এটা ছিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে মনে করেন যে প্রদর্শনীর জীবন, একদম চিরাচরিত প্রদর্শনীর জীবন। আমরা মুছে দিব না, আমরা আপনারা এটা হয়ে গেলে আমাকে বলেন, আমি একবার একটু মানে ইয়ে করব, রিকল করব জিনিসটাকে, ঠিক আছে। হয়ে গেছে? হয়ে গেলে একটা ডান লিখে দেন। জি হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা একটু রিকল করি। তাহলে কি করলেন তিনি? 44 সালে তিনি কি করলেন? ভারত ভ্রমণে বেরোলেন। কিন্তু তার আগে 43 সালে তিনি কি করলেন? তিনি খাকসার আন্দোলন নামে একটা আন্দোলনে তিনি যুক্ত হলেন, কি হিসাবে? স্বেচ্ছাসেবক হিসাবে। কথা বোঝা গেছে? ওকে, আচ্ছা দেখেন, 44 সালে তিনি ভারত ভ্রমণে বের হয়ে তিনি কোথায় গেলেন? গেলেন হলো দিল্লি, গেলেন হলো আপনার হলো আগ্রা, গেলেন হলো লাখনৌ, তারপরে তিনি সিমলায় আসলেন। সিমলায় এসে পাহাড়িদের জীবনযাপন নিয়ে তিনি ছবি আঁকলেন এবং সেখানে তার হাডসন নামের একটা মহিলাকে দেখা হলো এবং তার সহযোগিতায় তিনি প্রথম প্রদর্শনী করলেন। কত সালে বলেন? কত সালে করলো? 1946 সালে তিনি কি করলেন? প্রথম তার প্রদর্শনীটা করলেন সিমলাতে। কার সহযোগিতা? মিসেস হাডসনের সহযোগিতায়। এরপরে দেশভাগ হলো, দেশভাগে তিনি কি করলেন? 47-এ লাহোরে গেলেন। 48 সালে তিনি কি করলেন? লাহোরে একটা একক প্রদর্শনী করলেন এবং 49 সালে তিনি করাচিতে একটা একক প্রদর্শনী করলেন। 49-50 তিনি কি করলেন? 50-এ তিনি মানে মানে কি বলে এটা, আন্তঃশিক্ষা বিনিময় যে কর্মসূচি, সেই কাজে তিনি কোথায় গেলেন? আমেরিকা চলে গেলেন এবং সেখানে তিনি তার 13টি একক প্রদর্শনী হয় বিভিন্ন শহরে। কার? এস এম সুলতানের একক প্রদর্শনী হয়। এরপরে কি হয়? নিউ ইয়র্ক শহরে 45টা দেশের শিল্পীদের মাঝখানে ড্রয়িং এর কি হয় একটা, এই যে খাতা কলম থেকে হাত তুলে ফেলে আমার কাছে আপনারা রিকল করার চেষ্টা করেন। তাহলে এই যে আপনার কি বললাম, 45টা দেশের শিল্পীদের মধ্যে কি ড্রয়িং এ তিনি প্রথম স্থান অধিকার করেন। আচ্ছা, পরবর্তীতে তিনি কি করেন? তিনি লন্ডনে চলে আসেন এবং সেখানে লেস্টার গ্যালারি নামের একটা গ্যালারি আছে। সেই গ্যালারিতে তিনি পৃথিবী বিখ্যাত সেই সময় পাবলো পিকাসো, তারপরে আপনার হলো আপনার পল গগা, অরিমাতিস মানে হেনরি মাতিস এবং সালভেদর ডালির মতো বিখ্যাত শিল্পীদের কাজের সাথে তার কাজ কি হয়? প্রদর্শিত হয়, যেটা এশিয়া মহাদেশের শিল্পীদের মধ্যে এটা মানে অন্যতম বা প্রথম, ঠিক আছে। এরকম উদাহরণ আগে ছিল না এশিয়া মহাদেশ, শুধু বাংলাদেশ না, কিন্তু এশিয়া মহাদেশ। এরপর কি হলো? এরপরে তিনি 53-তে নড়াইলে আসলেন। নড়াইলে আসার পর তিনি এই জীবনের সাথে একটু গরমিল হয়ে গেল। তারপরে তিনি বিভিন্ন অল্প অল্প ছবি আঁকতেন, সে সময় খুব ভালো ছবি আঁকতেন না বা ভালো ছবি আঁকেন ওই সময়টাতে তিনি। তারপরে কি হলো? 75 সালে শিল্পকলা একাডেমি তার কিছু শিল্পকর্মের প্রদর্শনী করে এবং তার কাজ এত বেশি ভালো হয় যে 76 সালে শিল্পকলা একাডেমি তার একটা একক প্রদর্শনী করে এবং একক প্রদর্শনী করার পরে মূলত তার শিল্পী সত্তার যে প্রচার বা প্রসার সেটা শুরু হয় বাংলাদেশের ক্ষেত্রে। মানুষ জানতে পারে যে বাংলাদেশে এইরকম মাপের একজন শিল্পী আছে। ওকে, এবং সর্বশেষ তার যে চিত্রকর্মের প্রদর্শনীটা সেটা হচ্ছে 1994 সালে গ্যালারি অফ টোনে, ঠিক আছে। ওকে, আমরা এবার তার কাজের বৈশিষ্ট্যের দিকে যাব। এটা গুরুত্বপূর্ণ, খুব কম কিন্তু মনে রাখতে হবে এগুলা। দেখেন, এস এম সুলতানের কাজ, আপনারা যারা দুই একটা কাজ দেখছেন তাদের কাজ দেখলে আপনারা বৈশিষ্ট্য বলে দিতে পারবেন। বৈশিষ্ট্য কি বলে দিতে পারবেন।
আসলে এস এম সুলতান পুরোপুরি একটা শিল্পী সত্তা মানে জীবন অতিবাহিত করে গেছেন উনি। মানে ওনার জীবন সত্তা শিল্পী সত্তা এক ছিল। ওনার জীবন সত্তা শিল্পী সত্তা ভিন্ন সত্তা না, ওনার দুইটা একদম এক ছিল। বাংলাদেশে এইরকম শিল্পী আর দ্বিতীয়জন নাই যার জীবন সত্তা এবং শিল্প সত্তা কি এক। যদি কখনো প্রশ্ন আসে যে বাংলাদেশের কোন শিল্পীর জীবন সত্তা এবং শিল্প সত্তা এক ছিল, আশা করি আপনার কোশ্চেন উত্তর দিতে পারে। এটা হচ্ছে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন, কিন্তু এগুলো আপনাকে বিভ্রান্ত করার জন্য যে কোশ্চেনগুলো করা হবে এগুলো হচ্ছে তার মধ্যে একটা কোশ্চেন যে শিল্প সত্তা আর হলো আপনার ব্যক্তি সত্তা, এই দুইটা কি ছিল? এক ছিল। এই মানুষটা ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা বৈশিষ্ট্যের দিকে যাই। তার কাজের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? তার কাজের বৈশিষ্ট্য, প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তিনি দেশীয় উপাদানে ছবি আঁকতেন। দেশীয় উপাদান কি করতেন? তিনি ছবি আঁকতেন। আসলে দেশীয় উপাদান বলতে কি বলছে? উনি রং কিনতেন না, উনি রং নিজে তৈরি করতেন। উনি নিজে রং কি তৈরি করতেন। বাংলাদেশে একমাত্র শিল্পী যিনি নিজে রং তৈরি করে করে শিল্পকর্ম চর্চা করে গেছেন। দেশীয় উপাদান বলতে বোঝাচ্ছে এখানে তিনি রং তো নিজে তৈরি করতেন, ক্যানভাস হিসেবে তিনি কি করতেন? চট ব্যবহার করতেন। চট ব্যবহার করতেন তিনি কি হিসাবে? ক্যানভাস হিসাবে। ক্যানভাস হিসেবে তিনি কি ব্যবহার করতেন? চট ব্যবহার করতেন। এবং এই ক্যানভাস যে নষ্ট হয়ে যায়, আপনার হইলে এই যে ছত্রাক পড়ে যায়, এজন্য কি করতেন? তিনি ক্যানভাসে তখন মনে করলে যে আসলে এটা কিভাবে রক্ষা করা যায়। আমি তো রংটা তৈরি করলাম, ঠিক আছে, রং দিয়ে ছবি আঁকবো আমি দেশীয় যে ক্যানভাসে, এটা তো নষ্ট হয়ে যাবে, তাহলে আমি কি করব? তখন তিনি মনে করলেন যে বর্ষাকালে জেলেরা তাদের জালে বর্ষার পানি থেকে রক্ষা করার জন্য কি ব্যবহার করে, এটাকে সংরক্ষণ করার জন্য। তখন তিনি দেখলেন যে তারা গাবের আঠা দিচ্ছে। তখন তিনি কি করলেন? সেই কাজই করলেন। তিনি তার যেই আপনার চটের ছবি আঁকবেন, সেই চটটা তিনি এই গাব তিনি করে গাবের পানিতে ডুবাই রাখলেন এবং পরে তিনি এটাকে একদম করে সেখানে ছবি আঁকলেন এবং দেখা যাচ্ছে না অনেক দিন পর্যন্ত সেগুলা টিকে থাকতেছে। কথা বোঝা গেছে? তার মানে কি একদম দেশীয় উপাদান। তাহলে বোঝা গেল প্রথম বৈশিষ্ট্য। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা সেটা সবার চোখে পড়বে, সেটা হচ্ছে যে তিনি আপনার বাদামি রং বা ধূসর রং যেটাকে বলে, এই বাদামি রংটা তিনি কি করতেন? বেশি ব্যবহার করতেন। এই প্রসঙ্গে উনি বলে যে আসলে আমরা তো মাটির মানুষ, আমরা তো এই দেশের মানুষ, আমাদের মাটির রং, আমাদের গায়ের রং, আমাদের ম্যাক্সিমাম গাছের রং, গাছের গুড়ির রং সবকিছুই ধূসর, মানে বাদামি। হ্যাঁ, তো আসলে এর বাইরে আমি কিছু কল্পনা করতে পারিনি। এই রঙের বাইরে তিনি কিছু কল্পনা করতে পারেন, তার ম্যাক্সিমাম কাজই কিন্তু এই রঙের। কথা বুঝতে পারছেন? এটা তার একটা কাজের বৈশিষ্ট্য। তৃতীয়টা কি? তার কাজের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা হচ্ছে মানে মাসেল বডি। হ্যাঁ, বডি কি? মাসেল, শক্তি। দেখবেন তার কাজের মধ্যে প্রত্যেকটা দেখবেন একদম মানে অতিরিক্ত পরিমাণে কি তার শরীর মনে হচ্ছে একদম রেসলিং খেলা যেরকম দেখবেন তার প্রত্যেকটা বডি দেখবেন রেসলিং খেলার মতো। হ্যাঁ, তার মানে তার কাজের কিন্তু মানে আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো মাসেল বডি। তিনি মেয়েদেরকে ভয় তৈরি করতেন, আল্লাহ জানের চেষ্টা করতেন। তিনি মেয়েদেরকে এরকম হুষ্ট পুষ্ট শরীরে মনে করেন একদম চাক 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 শরীর, সেই বডি একদম মনে করেন মাসেল বডি যেটা সেরকম বাইসে গেছেন আপনারা, বুঝছেন? আপনারা বাইসে গেছেন যে আপনাদের সময়ে এস এম সুলতান ছিল, থাকলে আপনাদেরকে মাসেল বডি হিসাবে আপনাদেরকে উপস্থাপন করা হতো। হ্যাঁ, এই যে নমনীয়, কমনীয়, কমলতা, নমনীয়তা এগুলো থাকতো না। হ্যাঁ, মেয়েদের যে বৈশিষ্ট্য আমরা বলি, মেয়েরা হবে কমল, শুভ্র, তারপরে নমনীয়, কমনীয়। এই নমনীয় কমনীয় না থাকলে হাট্টা খাট্টা মনে মাসেল বডি হয়ে তারপরে মনে করেন যে ফাইটিং এর মতো মনে করেন শুরু হতো। ঠিক আছে, এই যে হাজবেন্ডের সাথে মনে করেন যে ফাইট শুরু হতো, যে মেয়েরা এরকম বডি বিল্ডার হচ্ছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে ওই সময় মাসেল বডি ছিল তার শিল্পকর্মে একটা বিশাল বৈশিষ্ট্য। কথা বোঝা গেছে? আচ্ছা, তার কাছে একটা বৈশিষ্ট্য ছিল যে আচ্ছা, মাসেল বডি হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা আপনাকে একটু ব্যাখ্যা করে দিই। আসলে তার
পরে বলি, এটা পরে বললে আরেকটু বেশি আপনার প্রাসঙ্গিক হবে বিষয়টা। দেখুন তারপরে কি আছে, তার কাজের মধ্যে রেনেসার প্রভাব আছে, একটা রেনেসার প্রভাব লক্ষ্য করা যায়। কি দেখে বুঝবেন? এই যে বডিগুলো, মাসেল বডি, আসলে উনি কোত্থেকে পাইছে মাসেল বডি করার ইয়েটা? আবার দেখবেন যে আপনার প্রথম বৃক্ষরোপণ যে শিল্পটা, সেখানে করার সময় দেখবেন পিছনে অ্যাঞ্জেল, মানে কি দূত, স্বর্গীয় দূত দুইটাকে স্থাপন করছে। এগুলো আসলে কোথাকার ক্যারেক্টার? এই ক্যারেক্টারগুলো কিন্তু আমরা সেই ইয়াতে দেখতে পাই, কি বলেন, রেনেসাতে দেখতে পাই কিন্তু এই ক্যারেক্টারগুলো, যে অ্যাঞ্জেল, দূত উঠতেছে, এগুলো দেখেন আপনারা। আমি যখন পড়াইছি রেনেসা তখন কিন্তু এগুলো ছিল, কিন্তু তখন এগুলো দেখা যায়। কিন্তু এই আপনাকে আসেন না গেছেন, কোনো সারা শব্দ নাই। আচ্ছা বুঝাই দেবো, সমস্যা নাই, আসি আস্তে আস্তে আসি। আচ্ছা দেখেন, তারপরে রেনেসাঁ প্রভাব কি করে লক্ষ্য করা যায়? তার কাছে আরো কিছু জিনিস আছে, সেটা হলো তার কাজের মধ্যে রিক্সা পেইন্টিং, রিক্সা পেইন্টিং এবং আমাদের যে ওই যে পটচিত্র, তার একটা প্রভাব লক্ষ্য করা যায় কি তার কাজের মধ্যে। কথা বুঝতে পারছেন? তাহলে রেনেসার প্রভাব আছে, রিক্সা পেইন্টিং এর প্রভাব তার কাজের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। কথা বোঝা গেছে? এখন দেখেন যে মানে তার কাজের মধ্যে ইমপ্রেশনিজম এবং পোস্ট ইমপ্রেশনিজমের কি পাওয়া যায়, প্রভাবটা পাওয়া যায়। তিনি ভ্যান গগের একটা কাজের কথা ম্যাক্সিমাম টাইম বলতেন, সেটা হচ্ছে পটেটো ইটার্স। কি বললাম? ভ্যান গগের একটা কাজের কথা তিনি সবসময় বলতেন, বিভিন্ন গল্পেই বলতেন, সেটা হচ্ছে পটেটো ইটার্স। এই কাজটাকে কথা কিন্তু আমি পড়াইছি কিন্তু আপনাদের, ভ্যান গগের একটা বিখ্যাত কাজ পটেটো ইটার্স। তিনি বিভিন্ন গল্পে বিভিন্ন জায়গাতে এই কথাটা বলতেন। এটা তাহলে ভ্যান গগের যদি কাজ হয়, এই কথাটা উনি বলেন, মানে এর প্রতি তার একটা আলাদা ভালো লাগা আছে, কারণ এর প্রভাব তার উপর পড়বে। তাহলে এই যে ভ্যান গগের পটেটো ইটার্স, ভ্যান গগের, ভ্যান গগ কোন সময় শিল্পী? পোস্ট ইমপ্রেশনিজমে। যার কারণে বলা যায় যে ইমপ্রেশনিজম এবং পোস্ট ইমপ্রেশনিজম শিল্পীদের কি ছিল, তার কাজের একটা কি ছিল, প্রভাব ছিল সেখানে। কথা বোঝা গেছে? বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আপনারা একটু স্ক্রিনশট দেন বা লিখে নিয়েছেন কিনা আমাকে ডান লিখে পাঠান। আসি স্যার, থাকেন, সমস্যা নেই, থাকেন। হ্যাঁ, আমাকে ডান লিখে পাঠান বা একটা স্ক্রিনশট দিয়ে নেন। বৈশিষ্ট্য চলে গেছে, ঠিক আছে? আমরা তার শিল্পকর্মের দিকে আসবো, তার আগে কিছু কথা বলবো আমরা। আপনারা লেখেন, তাকে কথা বলে দেখেন। আসলে তার শিল্পের বিষয়বস্তু কি ছিল জানেন? তার শিল্পের বিষয়বস্তু কি ছিল? তার শিল্পের বিষয়বস্তু আমরা আসবো, আমরা একটু মুছে দিল আগে এটা। শিল্পের বিষয়বস্তু, বিষয়বস্তুতে আসবো। হ্যাঁ, তার শিল্পের বিষয়বস্তু কি ছিল? তার শিল্পের বিষয়বস্তু ছিল একদম আগাটুকু গোড়া, একদম সবকিছু কি আগা গোড়াই ছিল। তার শিল্পের বিষয়বস্তু ছিল কি? কৃষক, সংগ্রামী মানুষ, কৃষক ছিল, সংগ্রামী মানুষ ছিল। তারপরে তার শিল্পকর্মের বিষয়বস্তু ছিল মানে বাংলার মানুষ, বাংলার জনগণ, তারপরে হলো আপনার মানে কৃষক সংগ্রামী জীবন, ঠিক আছে? এই যে কৃষক সংগ্রামী মানুষ, তাদের জীবন, তাদের জীবিকা, এই বিষয়গুলো নিয়ে কি তার ছিল মানে মানে তার শিল্পকর্মের বিষয়বস্তু ছিল। এখন একটা জিনিস হচ্ছে, তিনি কেন কৃষকদের এরকম মাসেল বডি করে তৈরি করলেন? আসলে কৃষকদের তিনি মাসেল বডি করে তৈরি করছেন, তার পিছনে মূল কারণ যে তিনি মনে করেন যে এই যে আমরা যে শহরে জীবনযাপন করি, এই শহরে জীবনযাপন যাই কিছু বলে, আমাদের কাছে টাকা থাকতে পারে, কিন্তু আসলে আমাদের কাছে যেটা দরকার, সেটা আমাদের জীবনযাপনের জন্য, জীবন ধারণের জন্য খাদ্য, সেটা আসলে আমরা নিজেরা তৈরি করি না, আমাদেরকে তৈরি করে দেয় কারা? কৃষকেরা। তার মানে এই যে আমাদের জীবনে যে খাদ্যের যোগান দিচ্ছে এবং আমাদেরকে সচল রাখতেছে কাজ করার ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় ভূমিকা কার? কৃষকের। তার মানে একটা দেশের চালিকা শক্তি কে? কৃষক। একটা দেশকে যে চালনা করতে তার শক্তি কেমন হতে পারে? আসলে কি জানেন? আসলে তিনি তার যে ইনার স্ট্রেংথ, এমনি নর্মালি আপনি কৃষককে দেখলে কি মনে হবে? রুগ্ন,
তারপরে তুমি আপনার মানে মানে দেখবেন হাড় জিনজিরা কৃষকের দিয়েও কিন্তু এরকম, কিন্তু আসলে তিনি ভিজুয়াল যেটা যেটা দেখা যায় তিনি সেটার বাইরে গিয়ে তিনি ইনার যে স্ট্রেংথ তারা আছে, মানে ভিতরে যে শক্তি, তার যে উদ্যম, সেই উদ্যমটাকে তিনি প্রকাশ করছে এই যে কৃষককে মাসেল বডি করে। তার মানে এখানে আপনি অবজ্ঞা করবেন না কি করছে এগুলো পাগল নাকি, কৃষকের ছেলে এরকম হতে পারে, এই যে এটা না, আসলে তার থিঙ্কিংটাকে আপনাকে বুঝতে হবে যে কোন চিন্তাটাকে এখানে। শিল্পী তো শুধুমাত্র মনে করেন যা দেখে তাই আঁকে না, শিল্পী তার চিন্তাকে আঁকে, শিল্পী তার কল্পনাকে আঁকে, কথা বুঝতে পারছেন? তো তিনি সেই কাজটাই করছে কৃষকের ক্ষেত্রে এবং সংগ্রামী মানুষদের নিয়ে তিনি করছে। আসলে কৃষকের সাথে কি সংগ্রামী মানুষ বাংলাদেশে আছে? কৃষকরা কত সংগ্রাম করে তাই না ফসল ফলানোর ক্ষেত্রে, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা, যে দেখেন এখন যে আপনার বন্যাতে সব ডুবে গেছে, কৃষকের সংগ্রামে কি শেষ আছে? কিছুদিন আগে দেখেন হাওরে সব খাবার কি বলে এটাকে, ধান ডুবে গেছিল, ওই গলা পানিতে ডুব দিয়ে ধান কেটে কেটে নৌকা তুলতেছে কেন? অল্প একটু ধান যদি পায় সেটা নিয়েও সে কি করতে পারবে, বাঁচতে পারবে। আবার অনেকে ধান গাদা করে রাখছিল, সে ধান তুলে দেখে যে বৃষ্টিতে ভিজে ধানে গাছ বেড়ে গেছে। এই যে তাদের যে সংগ্রাম, তিনি মূলত এই জিনিসটাকেই তুলে ধরছে। পাশাপাশি শিল্পীরা শুধু নিজেরাই শুধু শক্তিশালী মানে দেশকে শক্তিশালী করে না, তাদের যে নিজেদের অধিকার, সেই অধিকার আদায় করতে গিয়েও তারা কি করে, তারা সেই শক্তিকে প্রদর্শন করে তারা নিজেদের অধিকার আদায় করে নেয়। কিন্তু এই জন্য দেখবেন যে বিভিন্ন রকমের এই যে চর দখল, জমি দখল বা এই ধরনের কিছু দৃশ্য তিনি সেখানে অঙ্কন করছেন কিন্তু। তো এই হচ্ছে তার বিষয়বস্তু, কৃষক এটাই মেন। সংগ্রামী মানুষ বলে কৃষককে বোঝানো হয়েছে সংগ্রামী মানুষ হিসেবে গ্রাম বাংলার যে মানুষ, গ্রাম বাংলার যে প্রকৃতি, সেই প্রকৃতিকে তিনি আছেন। এখানে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, গ্রাম বাংলার প্রকৃতি। ওকে, এটা খুব ছোট ছিল, আমি এটা মুছে দেবো, আমি খুব বেশি রাখবো না। এরপর আমরা চলে যাবো তার শিল্প কর্মগুলাতে, তার শিল্প কর্ম নিয়ে আমরা আলোচনা করবো এবং পরবর্তীতে অল্প কিছু জিনিসটা আমরা আলোচনা করে শেষ করবো আজকের ক্লাস। দেখেন তার শিল্পকর্ম কি কি ছিল। তার শিল্পকর্ম কি কি ছিল? তার শিল্পকর্ম দেখেন, তার শিল্পকর্মের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে শিল্পকর্ম সেটা হচ্ছে প্রথম বৃক্ষরোপণ। প্রথম বৃক্ষরোপণ। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটা প্রাসঙ্গিক কথাটা, আসলে সব জিনিস তো মাথায় থাকে না, অনেক সময় কথা বলতে বলতে কথাটা অনেক সময় চলে যায়, অনেক সময় একটা লিখতে পারে, অনেক সময় চলে আসে। বিষয়টা হচ্ছে কি জানেন, এটা একটু বলে দিই, কারণ এই ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন কখনো আপনাদের সামনে উপস্থাপনা হলে আপনারা জিনিসটা পিক করতে পারেন। সেটা হচ্ছে যে আমাদের বিখ্যাত দুজন শিল্পী জয়নুল আবেদিন, এস এম সুলতান, দুইজনের কাজেই কিন্তু গ্রাম বাংলার সংগ্রামী মানুষের জীবনের গল্প উঠে আসছে, তাই না? দুজনের চিত্রকর্মে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, এস এম সুলতান কিন্তু বলছে যে আমার শিল্পের বিষয়বস্তু কি, গ্রাম বাংলার মানুষ, গ্রাম বাংলার সংগ্রামী মানুষের জীবন এবং তাদের মানে জীববৈচিত্র্য। এই যে তার শিল্পে কোনো বিষয়বস্তু, জয়নুল আবেদিনও কিন্তু তাই ছিল, বলছে যে আমার বাংলার মানুষ জয়নুলের বাংলার মানুষের মতো কি না, রুগ্ন না। আমি আমার বাংলার মানুষকে রুগ্ন ক্ষুণ্ণ করে উপস্থাপন করে তাদেরকে শক্তিশালী করে উপস্থাপন করছি। আমার মানুষগুলোকে, আমার গ্রাম বাংলার মানুষগুলোকে সংগ্রামী, কিন্তু তারা কি হৃষ্টপুষ্ট, তারা শক্তিশালী, তারা স্ট্রেংথ। আর জয়নুলের কি রুগ্ন, দুঃখ ভরা, ওই যে দুর্ভিক্ষ যেটা আর কি বোঝাচ্ছে। তো এই যে জায়গাটা কিন্তু একটা বেসিক কিন্তু পার্থক্য, একই কিন্তু রুগ্ন এবং কি শক্তিশালীভাবে উপস্থাপন করার যে আপনার মন মানসিকতার জায়গাটা, সেটা কিন্তু উনি এখানে ফোকাস করছে জায়গাটা। আশা করি এটা মাথায় রাখবেন। প্রথম বৃক্ষরোপণ, তার বিখ্যাত একটা মানে আপনার ছবি দেখবেন যে একদম সেই রুষ্টপুষ্ট একজন কৃষক, একদম মোটা কাটা, দেখবেন যে সে এরকম একটা গাছ রোপণ করতেছে, পিছনে দেখবেন অ্যাঞ্জেল নামছে, এগুলা তিনি দেখতে পাবেন। তো এই ছবিটাতে দেখবেন যে সব কিছুকে ছাড়াই দেখবেন কৃষকের যে চোখে মুখে যে একটা প্রফুল্লতা, একটা হাসি, একটা ভিতরে যে একটা আনন্দ, এই জিনিসটা তিনি এখানে ফুটাই তোলার চেষ্টা করছেন কিন্তু, কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে জয়নুলের কাজকে যদি আমরা দুই ভাগে, সরি এস এম সুলতানের কাজকে আমরা দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে আপনার দেখেন তার কাজ হচ্ছে আপনার মোটামুটি যুদ্ধের আগের কাজ, যুদ্ধের পরের কাজ। যুদ্ধের পরের কাজগুলো আমরা মোটামুটি পাই, কিন্তু যুদ্ধের আগের কাজগুলো আমরা পাই না। না পাওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে তিনি সিমলাতে যখন তিনি ছিলেন, এটা কিন্তু একটা জাস্ট প্রাসঙ্গিক গল্প বলে দিচ্ছি।
তিনি যখন সিমলাতে ছিলেন, কেন তাদের ওই কাজগুলো পাওয়া যায় না? কারণ তিনি তো প্রচুর পরিমাণে ওয়াটার কালার করছে ওই সময়, তাহলে তার ওয়াটার কালারগুলো কেন পাওয়া যায় না? কিন্তু ওয়াটার কালারগুলো তিনি যে সিমলায়, করাচি, কাশ্মীরে যে কাজগুলো করছেন, লাহোরে, সেই কাজগুলো কিন্তু কিছুই পাওয়া যায় না। কেন পাওয়া যায় না সেটাই বলতেছি। তো আমরা শুধু তার কাজগুলো পাচ্ছি যে 70-এর পরে যে কাজগুলো করছে, স্বাধীনতা যুদ্ধের পরে, সেই কাজগুলো আমরা পাই শুধু। তো বলা হয় থাকে তিনি যখন সিমলায় থাকতেন, তিনি একটা কটেজে থাকতেন, সেই কটেজে তিনি তার কাজগুলো সব সেখানেই রাখতেন। বিভিন্ন প্রদর্শনী হওয়ার পরে তিনি কাজগুলো কটেজে রাখতেন। তখন 47 যখন মানে দেশভাগের কথা হলো, তখন ওখানে যারা পাকিস্তান যেতে চায় এরকম একটা কনভে দেওয়া হলো, এরকম একটা আপনার দেওয়া হলো, যানবাহনের কথা বলা হলো যে এরকম যারা লাহোরে যে তারা দ্রুত যেন এই গাড়িতে চলে যায়। তো তিনি তখন মানে ওই জায়গায় ছিলেন এবং বলা হচ্ছে যে তিনি আসলে ওই সময় মনে করেছিলেন যে তিনি যদি ওখান থেকে ফিরে আবার কটেজে এসে সেই ছবিগুলো নিয়ে যদি গাড়িতে উঠতে যান, তাহলে তিনি গাড়িটা মিস করবেন, তিনি আর লাহোরে যেতে পারবেন না। তাই তিনি কি করলেন, ছবির মায়া ত্যাগ করেই তিনি পরবর্তী এই মানে লাহোরের যে গাড়ি সেখানে উঠে যান, যার কারণে তার যে এই যে এখানকার কাজগুলো এগুলো পরবর্তীতে আর পাওয়া যায় না। এবং পরবর্তীতে লাহোরে আর এগুলো আপনার মানে করাচিতে যে ছবিগুলো তিনি আঁকেন, তিনি প্রচুর পরিমাণে ছবি বিক্রি করতেন, প্রচুর পরিমাণে ছবি বিক্রি করে ফেলছেন, যার কারণে ওই সময় তার কোনো কাজের কোনো নমুনা আমরা পাই না। বিভিন্ন রকম লেখা থেকে পাওয়া যায় যে হ্যাঁ সেই সময় তিনি প্রচুর কাজ করতেন বা কি ধরনের কাজ করতেন, কিন্তু কোনো কাজের নমুনা তার পাওয়া যায় না। আমরা মূলত পাই তার 70-এর পরে যে কাজগুলো তিনি করছেন, মূলত সেই কাজের নমুনা থেকে আমরা তার কাজকে বিচার করতে পারি, আগের কাজগুলো আমরা কিন্তু পাই না। ওকে, তো এই যে প্রথম বৃক্ষরোপণ, এই কাজটা তিনি আঁকেন হলো 1975 সালে। এটাই শুধু মনে রাখেন, সব কাজের সাল মনে রাখার দরকার নাই। কিছু কিছু কাজ আছে বিখ্যাত কাজ, সেই বিখ্যাত কাজের নাম সাল মনে রাখবেন, বাদ বাকি সাল ভুলে গেলেও সমস্যা নাই। শুধুমাত্র মানে একটু বিখ্যাত দিলে সেটা মনে রাখার চেষ্টা করুন। সবগুলো করতে গেলে এটা ভুলে যাবেন, বাট এটা ভোলা যাবে না। কথা বুঝতে পারছেন? বিষয়টা হলো এই। এরপর আছে চর দখল। চর দখল আছে, তারপর আছে জমি কর্ষণ, আছে হলো মাছ কাটা, ধান মারা, হ্যাঁ, তারপর আপনার হলো ওই যে মানে 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 কৃষকের দাঙ্গা, তারপরে গাতায় কৃষকের দাঙ্গা, হ্যাঁ, এখানে আবার আছে হলো কৃষকের দাঙ্গা, তারপর আছে হলো গাতায় কৃষক, আছে না এরকম, এই যে চর দখল, হ্যাঁ, জমি কর্ষণ, এরকম অনেক আছে, ধান মারা, মাছ কাটা, তারপরে মানে মাছ ধরা, এরকম অনেক আছে, ঠিক আছে। তারপরে হলো আপনার জমি কর্ষণ লিখছেন না, হ্যাঁ। তারপর গ্রামের দুপুর লিখতে পারেন, গ্রামের দুপুর, ঠিক আছে। এরকম অসংখ্য তার শিল্পকর্ম আছে। আপনারা মোটামুটি এই শিল্পকর্মটা, এটা তারপরে হলো এটা, হ্যাঁ, এই জিনিসগুলো, এই যে এগুলো একটু মনে রাখবেন। এটা দু একবার করে দেখবেন, দেখবেন এগুলো আপনার মাথায় সেট হয়ে গেছে, ঠিক আছে। আপনি দেখবেন যে নতুন করে আপনাকে আর দু একবার পড়লে দেখবেন যেগুলো আপনার মাথায় চলে আসছে, জিনিসগুলো আর কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। আশা করি। এরপর 2টা পয়েন্ট আছে, 2টা পয়েন্ট পড়লে আমরা শেষ করে দেবো। আর 2টা পয়েন্ট আছে, শুধুমাত্র 2টা পয়েন্ট, হ্যাঁ। আমি একটু মুছে দেবো, প্লিজ একটা স্ক্রিনশট নেন, দ্রুত একটু স্ক্রিনশট নেন, আমরা ক্লাসের শেষ পরে চলে আসছি। আর 2টা পয়েন্ট শেষ করে পরে শেষ করে দেবো আমরা। ওকে, আমরা এটা মুছে দিই। এরপরে আছে তার অবদান। তার অবদান নিয়ে আমরা পড়াশোনা করবো। লিখছেন? আশা করি আপনারা লিখতে পারতেছেন। আমি এগুলো একটু আস্তে আস্তে মুছি। আচ্ছা, এটা মুছে দিই। 1 2 3। ঠিক আছে, ওকে। আচ্ছা, তার অবদানের কথাটা বলি। সেটা হচ্ছে যে দেখেন, উনি অনেক কিছুই করার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। এরকম বিফলতার অনেক গল্প আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা গল্প হচ্ছে যে তিনি 1969 সালে নড়াইলে কুড়িগ্রাম স্কুল অফ ফাইন আর্টস, ঠিক আছে। তাহলে
উনি অনেক কিছু তৈরি করার চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যর্থতা হচ্ছে 1969 সালে নড়াইলে কুড়িগ্রাম স্কুল অফ ফাইন আর্টস, এই প্রতিষ্ঠান তিনি কি করেন, তাহলে স্কুল অফ ফাইন আর্টস কি করেন তিনি, কুড়িগ্রাম স্কুল অফ ফাইন আর্টস তিনি প্রতিষ্ঠা করেন। কিন্তু পরবর্তীতে এটা কি হয় না, এটার মনে করেন যে ওই মানে সফলতার মুখ দেখে না। একইভাবে তিনি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করেন, সেখানে টিকে থাকলো, সেটা ওরকম ভাবে নামে কামিয়ার নাই, মানে ওরকম নামে নাই, যেটা হলো আপনার 1973 সালে যশোরে তিনি একটা প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। হ্যাঁ, যশোরে একাডেমি অফ ফাইন আর্টস, এটা তিনি প্রতিষ্ঠা করেন, যেটা বর্তমানে চারুপীঠ নামে পরিচিত। ঠিক আছে, চারুপীঠ নামে পরিচিত। তার সবচেয়ে বড় সফলতা যেটা কি জানেন, সেটা হচ্ছে যে তিনি 1982 সালে নড়াইলে শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রতিক্রিয়া। এটাই পরীক্ষা আসবে, এগুলা আসবে না। হ্যাঁ, এগুলা আসার কথা না, আসবে না। তার যদি অবদান নিয়ে কেউ কখনো প্রশ্ন করে, তাহলে এই প্রশ্ন করবে হলো 98%, আর 2% এখান থেকে কোশ্চেন করতে হবে। তার মানে আপনার এটা মনে রাখা জরুরি, এগুলা তার চেয়ে কম জরুরি। কথা বোঝা গেছে? তাহলে এই শিশু স্বর্গ কত প্রতিষ্ঠা করেন উনি? 1982 সালে। কোথায় প্রতিষ্ঠা করেন? নিজ জেলা নড়াইলে। ওকে, কৃষকের দাঙ্গা, এরপরে কি লেখা বুঝতে পারি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কৃষকের দাঙ্গা কোথায় ছিলাম? এখানে যদি কৃষকের দাঙ্গা লিখি, এই স্ক্রিনশট দিয়ে দেন তো, স্ক্রিনশটটাকে নিলে দিয়ে দেন তো। আচ্ছা, আমি আপনাকে বলি আমি কোন কোন কৃষকের দাঙ্গা লিখছি, তারপরে মাছ ধরা লিখছি, মাছ কাটা লিখছি, ধান ভাঙা লিখছি, তারপরে লিখছি হলো আপনার গাদাই কৃষক। হ্যাঁ, গাতায় গয়াকার তয়াকার 29 গাতায় কৃষক গাতায় কৃষক, জমি কর্ষণ, গ্রামের দুপুর, এগুলা লিখছিলাম। আমি জানি না আপনি কোনটা, সিরিয়াল আমার মনে নাই। কথা বলছেন, সিরিয়াল আমার মনে নাই। হ্যাঁ, গাতায় কৃষক, এক্স্যাক্টলি গাতায় কৃষক। হ্যাঁ, আমি এটা মুছে দিলাম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তার আর একটা পয়েন্ট, তারপরে আমরা শেষ করব। ওকে, সম্মাননা বা পুরস্কার। ঠিক আছে, এই কি অবস্থা বলেন তো? দেখেন, এস এম সুলতান 1982 সালে তিনি এই যে তার শিল্পকর্ম বা যে প্রদর্শনী হচ্ছে, 75 প্রদর্শনী অপতেনাত বা নাম ডাক শুরু হয়ে গেল। উনি 1982 সালে এসে 21 পদক পান। ঠিক আছে, এরপর কিন্তু বই ধরবো একটু, ওখানে 5 মিনিট সময় লাগবে কিন্তু বইয়ের জন্য। হ্যাঁ, মাথায় রেখে এটা। তাহলে কি বললাম, উনি 82 সালে কি পান? 21 পদক পান। আচ্ছা, একই বছর তাকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বায়োগ্রাফিক্যাল সেন্টার, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে 1982 সালে তাকে পুরস্কার দেওয়া হলো ম্যান অফ অ্যাচিভমেন্ট। এটা কে দেয়? এটা দেয় হচ্ছে ক্যামব্রিজ, আপনার যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বায়োগ্রাফিক্যাল সেন্টার, যেটা এটা লিখে দিই, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বায়োগ্রাফিক্যাল
সেন্টার। তাহলে এখানে প্রশ্ন আসে যে ম্যান অফ অ্যাচিভমেন্ট, তাকে ম্যান অফ অ্যাচিভমেন্ট পুরস্কারে ঘোষিত করেন বা সম্মাননা ঘোষিত করেন কোন সংস্থা? এখানে শিল্পকলা একাডেমি আসবে, বাংলাদেশ সরকার আসবে, এখানে ধরেন যে বাংলাদেশ চারুশিল্প সংসদ আসবে, ম্যান অফ এরিয়া ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আসবে, বা অক্সফোর্ড ইউনিয়ন বলতে পারে, এরকম বিভিন্ন রকমের ভাবে আপনাদেরকে কনফিউশন করার জন্য অপশনগুলো দিতে পারে। তো আপনারা বুঝে নেবেন যে আসলে কোন অপশনটা হবে, এটা আপনার পড়া থাকলে আপনারা পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 1984 সালে বাংলাদেশ সরকার তাকে রেসিডেন্ট আর্টিস্ট নামে একটা সম্মাননা দিয়ে থাকেন তাকে, তাই না? কত সালে? 1984 সালে তাকে বাংলাদেশ সরকার কি রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে সম্মাননা দেন কে? বাংলাদেশ সরকার থেকে 1984 সালে রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে তাকে সম্মাননা প্রদান করেন কে? বাংলাদেশের সরকার। কথা বোঝা গেছে? আচ্ছা, এই 86 সালে দেখেন, 86 সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ তাকে সম্মাননা প্রদান করে। ঠিক আছে, বাংলাদেশ চারুশিল্পী সংসদ তাকে কি করে? সম্মাননা প্রদান করে। এটা গুরুত্বপূর্ণ কিন্তু আগে বলতেছি, কারণ এবার যিনি কোশ্চেন করবেন তিনি কিন্তু এই বাংলাদেশ চারুশিল্পী সংসদের কিন্তু উনি একটা দায়িত্বে আছেন, কি যেন একটা দায়িত্ব আমি জানি না, আমি নাম বললাম না, তবে ওনার কোশ্চেন করার সমূহ সম্ভাবনা আছে। এবার যদি এসএমসি থেকে নিয়ে কোশ্চেন করার ক্ষেত্রে উনি যদি মনে করেন যে আমার নিজের ইয়াটাকে আমি উপস্থাপন করবো, তাহলে এটা দেওয়াটা অস্বাভাবিক মনে করবো না। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ চারুশিল্পী সংসদ কত সালে? 1986 সালে এস এম সুলতান কি দেয়? সম্মাননা প্রদান করে। আচ্ছা, আর একটা হচ্ছে যে তিনি 1993 সালে স্বাধীনতা পুরস্কার পান। স্বাধীনতা পুরস্কার, এই স্বাধীনতা পুরস্কার কেমন হয় দেখছেন? সেদিন আমি শরীফুদ্দিন স্যারের বাসায় গেছিলাম, শরীফুদ্দিন স্যারের গ্যালারিতে গেছিলাম, বাসায় গিয়ে ওনার ওখানে দেখলাম, ওনার 21 পদক দেখলাম, স্বাধীনতা পদক দেখলাম, এই পদকগুলো সব দেখলাম, গোল্ড মেডেল এগুলো, বুঝছেন? দেখলাম সব লেখাটাকে দেখলাম, মানে এর আগে তো কখনো সরাসরি দেখার সুযোগ হয়নি এগুলা, তো সেদিন দেখলাম স্বাধীনতা পুরস্কার আসলে কেমন হয়। বুঝতে পারছেন? ওকে, মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি, আমাদের আর তেমন কিছু নাই। 93 সালে যখন তিনি স্বাধীনতা পুরস্কার পান, ঠিক তার পরপরেই 1994 সালে 10 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, কথা বোঝা গেছে? তো মোটামুটি তার সম্পর্কিত কথাবার্তা শেষ। আর কিছু অ্যাডিশনাল তথ্য আছে, আর বই আছে, আমি বইটা ইয়ে করবো। আপনি একটু দ্রুত তুলেন, আমাকে একটু বলেন তো হয়ে গেছে স্যার? বইতে কি আছে না আছে সেটা যদি এখানে সেটা না মিলে তাহলে ভাববেন যে বইয়ে ভুল আছে, কারণ এটা তো আপডেট আর বই তো পরে, তার মানে বইয়ে ভুল আছে। যদি কোনো জায়গাতে ইয়ে থাকে, বইয়ে বিভিন্ন জায়গায় মিস্টেক আছে, আমি সেগুলো নিয়ে কথা বলবো, আসছে সেগুলা। একটা স্ক্রিনশট দেন, আর কয়েকটা কথা বলবো, ঠিক আছে? কথা বলে শেষ করে দেবো। মুছে দিব? হয়ে গেছে স্যার, ওকে। ওকে, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এস এম সুলতানের জীবনী নিয়ে একটা বায়োগ্রাফি হয়। সেই বায়োগ্রাফির নাম হচ্ছে আদম সুরত। আদম সুরত নামে একটা বায়োগ্রাফি হয়, এটা হয় হচ্ছে 1989 সালে। ঠিক আছে, এটা 1989 সালে তার জীবনী নিয়ে একটা প্রামাণ্য চিত্র হয়, সেটার নাম হচ্ছে আদম সুরত। ইংলিশের নাম হচ্ছে দা ইনার বানান কি হবে? EINER, ইনার স্ট্রেংথ, STEANTH। যাক, এই বানানটা আসলে ভুল, আপনারা একটু ইয়ে করে নিন, আমি এই জায়গাতে খুব দুর্বল, আপনারা একটু ইনার স্ট্রেংথ, এটা হচ্ছে ভিতরের শক্তি, এটা বাংলা আদম সুরত, আর ইংলিশে এটা হয় হলো দ্য ইনার স্ট্রেংথ।
হুম, আর এটা তৈরি করেন হচ্ছে তারেক মাসুদ। ঠিক আছে, এটা তৈরি করেন কে? তারেক মাসুদ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে তিনি কিন্তু অকৃতদার ছিলেন। বুঝলেন তো অকৃতদার মানে কি? তিনি কারো কৃতদার। আমি একজন অকৃতদার, বুঝছেন, একটা অধম অকৃতদার আমি। আমি একজন অধম অকৃতদার, আমি অকৃতদার, আমি কৃতদার। অকৃতদার হচ্ছে তিনি কখনো বিয়েই করেননি, ঠিক আছে, তিনিও সারাটা জীবন অবিবাহিত থেকে গেছেন, মানে এই পার্থিব সংসার জীবন তাকে কখনো টানেনি, বুঝছেন, তাকে কখনো এই মোহতার কাজ করেনি, মানে আল্লাহ জানে কোন ধরনের মানুষ কিভাবে ছিল, আল্লাহ জানে। যাই হোক, তিনি যেভাবে সেভাবে থাকছে, সামনে আমাদের কোনো মাথা কামানোর কোনো দরকার নাই। আমাদের বিষয় হচ্ছে উনি অকৃতদার ছিলেন, এটা আসলে লিখে দিলাম, ঠিক আছে, যে কোন শিল্পী, বাংলাদেশের কোন শিল্পী জীবনে অকৃতদার ছিলেন। অকৃতদার মানে কি অকৃতজ্ঞ এরকম মনে হচ্ছে? অকৃতদার মানে কি কৃতদার ছিলেন না, কৃতদার ছিলেন এরকম ভাবার কোনো দরকার নেই। উনি হলো অবিবাহিত ছিলেন। কে? আপনার এই এস এম সুলতান। আচ্ছা, আমি বললাম না এস এম সুলতান কিন্তু চুড়ি পরতেন, শাড়ি পরতেন। সমস্যা হচ্ছে জানেন, ওনাকে মেয়ে ভাবতো অনেকে, ওনাকে মেয়ে ভাবতো। ঢাকার চারুকলা তিনি আসতেন, উনি শাড়ি চুড়ি বড় বড় চুল লম্বা চুল, জানেন তো, একদম পিছনে দেখলে মনে হবে মেয়ে মানুষ, একদম মেয়ে মানুষ মনে করছেন দেখলে, এরকম একজন মানুষ ছিলেন। তিনি বাঁশি বাজাতেন, বুঝছেন, বাঁশি বাজাতে পছন্দ করতেন, বংশী বাদক ছিলেন তিনি। তার বাসাতে তিনি মনে করেন যে বিড়াল, এই কুকুর, বিভিন্ন পশু পাখিগুলো পালতেন। অনেকেই বলে তিনি নাকি সাপও পালতেন, ঠিক আছে, এরকম কথিত আছে। একটা আসলে অন্যরকম মানুষ ছিল, যারা শিল্পী তারা আসলে পাগল হয়, এটা ওরা ভাবার অস্বাভাবিক হচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে শিল্পী এস এম সুলতান সম্পর্কিত আমাদের আজকের ক্লাসের সর্বশেষ। কি অবস্থা বলেন, আপনারা কতটুকু বুঝছেন আমাকে একটু জানান, যে স্যার আজকের ক্লাসটা কতটুকু বুঝতে পারছেন, একটু জানান। আর বই বাই করেন, কমেন্টে লেখেন কতটুকু বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আশা করি আজকের ক্লাসটা যদি আপনি আরেকবার একটু রিভিশন দেন। হ্যাঁ, অবিবাহিত ছিলেন। আমাদের নেক্সট ক্লাস হবে শফিউদ্দিন স্যারকে নিয়ে। শফিউদ্দিন স্যারকে নিয়ে এরকম একটা ক্লাস নিব, দেন আমরা একটা পরীক্ষা নেব। হ্যাঁ, আমরা মোটামুটি একটা ভালো পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে আর কয়েকটা ক্লাস বাকি থাকবে আপনাদেরকে, শুধুমাত্র করণ কৌশলের ক্লাসগুলো শেষ হলে আমাদের মোটামুটি ক্লাসের পর্ব শেষ। এরপর করণ কৌশলী ক্লাস শেষ হওয়ার পর আমরা মূলত যাব বোর্ড বইয়ের বোর্ড বইয়ের প্রশ্নতে যাব। তারপর ইউনিভার্সিটি কোশ্চেন পড়ে পরীক্ষা দিয়ে আমরা আমাদের তৃতীয় জায়গাটা আমরা শেষ করব। তারপর আমরা মোটামুটি শুধু পরীক্ষার উপরই থাকবো, পরীক্ষা পর্যন্ত পরীক্ষার উপরই থাকবো, ঠিক আছে। ওকে, এবার বই খুলেন, বই খুলেন তো দ্রুত, বই খুলেন তো, একটা জিনিস একটু ঠিক করে দিই, বই খুলেন, একটু দ্রুত বই খুলেন। খুলছেন? এই যে বাবার নাম মেসেরালে ঠিক করে নিছেন, এই যে 1 2 3 এস এম সুলতানের 3 নাম্বারের আপনার একদম লাইনের শেষের দিকে দেখেন, তার পিতার শেখ মেসের, এখানে স হবে, হ্যাঁ এখানে স হবে, ছয়টা স হবে, এটা ঠিক করে নেন। তারপর দেখেন দ্বিতীয় প্যারা দেখেন 2 নম্বর লাইনের শেষের দিকে, দ্বিতীয় প্যারা, প্রথম প্যারা দ্বিতীয় প্যারা 2 লাইনের শেষের দিকে দেখেন লেখা আছে শহীদ সরোয়ার্দী, এটা হবে শাহিদ সরোয়ার্দী, ওটা ঠিক করে নেন। এই দুই একটা পিন মিস্টেক আছে, এগুলো দরকার না, আমি তথ্যগুলো ঠিক করে দিই শুধু। হ্যাঁ, তথ্যগুলো ঠিক করে দিই তাহলে হবে। এখানে দেখেন, এখানে বলা আছে যে ব্রুকল্যান্ড মিউজিয়াম, এটা দেখেন 161 পৃষ্ঠা, 161 পৃষ্ঠা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার প্যারার একদম শুরুতে দেখেন ব্রুকল্যান্ড মিউজিয়াম, একদম শুরুতে। ওখানে ব্রুকল্যান্ড মিউজিয়াম মানে ব্রুকল্যান্ড ইনস্টিটিউট হবে, এটা ব্রুকল্যান্ড ইনস্টিটিউট হবে, দেখেন ব্রুকল্যান্ড ইনস্টিটিউট হবে, এটা একটু ঠিক করে নেন প্লিজ, ওটা একটু ঠিক করে নেন। দেখেন 161 নম্বর পেজের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার প্যারার একদম অনেক কিছু শিখতে আজকের ক্লাসটাই। আচ্ছা দেখেন, তাহলে ব্রুকল্যান্ড ওখানে হবে ইনস্টিটিউট, মিউজিয়াম না ইনস্টিটিউট হবে। আমি একটা কোশ্চেন আপনাদের দাগাই দেবো, যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, সব তো পড়ে আপনারা মনে রাখতে পারবেন না, বাট যেগুলো বেশি বেশি মনে রাখার দরকার সেগুলো বলে দেবো। ব্রুকল্যান্ড মিউজিয়াম, ওখানে মিউজিয়ামটা কেটে দেখেন ইনস্টিটিউট হবে। হ্যাঁ, আচ্ছা তারপর দেখেন ওই লাইনে দেখেন 45 দেশের শিল্পীদের মধ্যে মডেল ড্রয়িং এ সম্মান পুরস্কার প্রদান করে, এখানে হচ্ছে প্রথম স্থান হবে, সম্মান না প্রথম স্থান মানে অধিকার করেন, প্রথম স্থান লাভ করেন, এরকম হবে, ঠিক আছে, বোঝা গেছে এটা। আচ্ছা,
ওই পরের লাইনে দেখেন 1982 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় শিল্পী সুলতানকে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হবে না, এখানে হবে ওই যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় দিলেও হবে, সমস্যা নাই। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কি করে ম্যান অফ দ্য ইয়ার না, ওখানে ম্যান অফ দ্য অ্যাচিভমেন্ট হবে। হ্যাঁ, ম্যান অফ দ্য অ্যাচিভমেন্ট হবে, ম্যান অফ অ্যাচিভমেন্ট ঘোষণা করেন কে? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আপনার হলো ওই যে কি বলে এটাকে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বায়োগ্রাফিক্যাল সেন্টার যেটা আর কি। হ্যাঁ, বায়োগ্রাফিক্যাল সেন্টার। আরে বাবা রে বাবা, মরেইছি। কুরিয়ার থেকে আমার বই শেষের দিকে, বুঝছেন, বই আর নাই। রকমারি থেকে এত বইয়ের অর্ডার আসছে আজকে, আমি বই এখন রকমারিতেই দিব। আমি জন্য নিজে নিজে বইটা আর ইয়া করা বন্ধ করে দিচ্ছি। আমার অফলাইন ব্যাচে আজকে বই গেছে 21 পিস, তাও নাকি বই শর্ট ওখানে। আবার নতুন করে পাঠাতে হবে বই, আবার এদিকে রকমারি থেকে আবার বইয়ের অর্ডার আসছে, এই জন্য নতুন করে বই খুব কমই হয়ে যাচ্ছে। ওই কুরিয়ার থেকে ফোন দিচ্ছে বই আছে কিনা জানার জন্য। যাই হোক, আচ্ছা, এখানে লেখা আছে যে তিনি 84 সালে তিনি 21 পদক পান। এটা 82 সাল হবে, 83 না 84 না 82 সাল হবে। এখানে প্রিন্ট মিস্টেক দেখেন। হ্যাঁ, এখানে প্রিন্ট মিস্টেক আছে একটু। এখানে 1982 সালে তিনি 21 পদক পান। 84 সালে তিনি বাংলাদেশ সরকার তাকে আর্টিস্ট ইন রেসিডেন্ট বা রেসিডেন্ট ইন আর্টিস্ট মানে ভূষিত করেন। ঠিক আছে, রেসিডেন্সিয়াল আর্টিস্ট বা রেসিডেন্ট আর্টিস্ট। হ্যাঁ, রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে তাকে কি করে ঘোষণা করে কত সালে? 1984 সালে। এখানে আছে 47 সালে, 7 কে কেটে 4 করে দেন। এখানে 1982 সালে তিনি 21 পদক পান। এটাকে তিনি কেটে আপনি 84 কে 82 বানাই দেন। ওকে, আচ্ছা, দেখুন এখানে নৈবিত থেকে কোনো সমস্যা নাই। এখানে এই যে দেখেন 9 নম্বর কোশ্চেনটা দেখেন, 9 নম্বর কোশ্চেন, প্লিজ একটু দ্রুত করেন, ফাস্ট করেন। 9 নম্বর কোশ্চেনে যান, 9 নম্বর কোশ্চেনে যান। দেখেন কত সালে এস এম সুলতান আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা অংশ নেন। এখানে স্কুলে ভর্তি পরীক্ষা নেই, এখানে আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা অংশ নেন। এটা হবে 1941 সালে, এটা পড়াইছি কিন্তু আমি। আচ্ছা, তারপর এখানে আছে হলো আপনার এখানে ঠিক আছে, এটা হচ্ছে আপনার দেখেন 17 নম্বর কোশ্চেন দেন। 17 নম্বর কোশ্চেনে আচ্ছা, এস এম সুলতান কত সালে লাহোরে আসেন? এস এম সুলতান কত সালে লাহোরে আসেন? এখানে দেখেন কত দেওয়া আছে, 47 না? ঠিক আছে, উত্তর এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো আপনার এই 30 নম্বর কোশ্চেন দেখেন। হ্যাঁ, 30 নম্বর কোশ্চেন ঠিক আছে। তারপরে 30 নম্বর ঠিক আছে, 45 ঠিক আছে। আচ্ছা, এখানে মোটামুটি সবই ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আপনারা এখন এটা যেটুকু পড়াইছি এটুকু পড়তে পারেন। আশা করছি যে আপনাদের ক্লাসের পরে খুব বেশি সময় লাগবে না এই ক্লাসটা শেষ করতে বা এটা বেশি। আমার মনে হয় যে মানে আপনাদের সবচেয়ে বেশি মনে থাকার কথা এই ক্লাসের তথ্যগুলা যেভাবে আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। গল্পটা মনে রাখবেন, গল্পটা মনে থাকবে আপনাদের, যে উনি বাড়ি থেকে কিভাবে কলকাতায় গেলেন। এই গল্পগুলো মনে রাখতে কেমন করে জানেন, একটু ছোট্ট টিপস বলে দিই। আপনারা ছোট ছোট ঘটনাগুলো ধরবেন না। উনি ছোটবেলাতে কি করছেন, ছোটবেলাতে একটা স্কেচ আঁকছেন, কার স্কেচ মনে রাখার দরকার নাই, ছোট স্কেচ আঁকছেন, এদিকে সব পাগল হয়ে গেছে। তারপরে কি করলেন, তিনি আবার একটা মূর্তির আবার স্কেচ করছেন, করে তিনি কি করলেন, ওই সময় যে জমিদার নাম রাখার মনে দরকার নাই, জমিদার নাম মনে রাখার দরকার না আপাতত। সেই জমিদার তাকে কি করলো, কলকাতা পাঠিয়েছে। কলকাতা একটা লোকের বাসায় ছিল, তার ছেলেও কি কলকাতা আর্ট স্কুলে পড়তো। তখন তিনি তার কাছে শিল্প শিক্ষা গ্রহণ করছে, করার পরে তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা দেয়, কিন্তু তার এসএসসি পাস করা নাই জন্য তিনি কি করেন না, তিনি ভর্তি হতে পারেন না। পরে ওই সময় একজন বিখ্যাত শিল্প বড় একজন ব্যক্তি কলকাতা, তিনি কি করেন, তিনি তাকে কলকাতা আর্ট স্কুলে ভর্তির সঙ্গে সহযোগিতা করেন। পরবর্তীতে এই বেচারা মানে মানে পড়াশোনা শেষ না করে তিনি বিশ্ব ভ্রমণে বের হন। তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সিমলায় যান, সেখানে ছবি আঁকেন। তারপরে দেশ ভাগের পরে তিনি লাহোরে যান, করাচি যান, সেখানেও ছবি আঁকেন, প্রদর্শনী করেন। এরপরে এই বেচারা আবার আমেরিকাতেও যায়, আমেরিকাতে গিয়ে সেখানেও তিনি বিভিন্ন ছবি টবি আঁকেন, প্রদর্শনী করেন। এরপরে তিনি আবার লন্ডনেও যান। এই বিভিন্ন বিদেশ ঘুরে টুরে ভালো লাগে না, বিভিন্ন ছবি টবি এঁকে দেখুন, শেষ পর্যন্ত দেখছেন যে না, আসলে আমার মাটিই ভালো, আমার গ্রামেই ভালো, আসলে আমি গ্রামের কাছে মাটির কাছাকাছি থাকতে চাই, বাঁচতে চাই। আমরা আসলে আমাদের শেকড়কে ভুলে যে জায়গায় ঘুরে বেড়াই, আসলে এটা আমাদের প্রকৃত পরিচয় না। তখন তিনি কি করলেন, আবার নড়াইলে ফিরে আসলেন। নড়াইলে আরে হইছে মানে কি আর বলবো। যাই হোক,
তো নড়াইলে ফিরে এসে তিনি কি করলেন? নড়াইলে ফিরে এসে তিনি নিবৃত জীবনযাপন শুরু করলেন। ছবি আঁকার মানুষ যাতে বসে থাকেন আপনি ছোটখাটো ছবি টবি আঁকতেন তখন সেই সময় তিনি। ছবি আঁকার পরে তার কিছু কাজ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয় এবং পরবর্তীতে তিনি শিল্পকলা একাডেমিতে যখন বড় করে প্রদর্শনী করে তখন তার কাজটা সবার মাধ্যমে ছড়ায় পড়ে, সবার কাছে তার প্রশংসা ছড়ায় যায়। এইভাবেই মূলত তার শিল্পে, বাংলাদেশের শিল্পের পরিচয় শুরু হয় এই মানুষটার, এস এম সুলতানের। তো এইভাবেই তিনি মূলত শিল্পী হয়েছেন এবং পরবর্তীতে তিনি তার কাজের গুণে, তার বিভিন্ন মানে কর্মের গুণে তিনি বাংলাদেশ সরকার থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন রকমের পুরস্কারের সম্মাননায় ভূষিত হন। তবে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেন সেটা হচ্ছে শিল্প শিক্ষা প্রসারের জন্য বা এটাকে মানে প্রচার করার জন্য বা প্রসারের জন্য তিনি তার গ্রামে একটা প্রতিষ্ঠান তৈরি করেন, সেটা হচ্ছে শিশু স্বর্গ। পরবর্তীতে 1994 সালের দিকে বা 2000 বলবেন যে প্রায় 2000 সালের দিকে, 90 থেকে 2000 সালের দিকের কথা, তখন উনি মারা যায় আর কি। এই যে গল্পটা, এটাই হচ্ছে মূল জায়গা। তারপরে এই গল্পের উপরে আপনি এই নামগুলা, সালগুলা বসান, দেখবেন আপনার অটোমেটিক্যালি পুরা তথ্য মাথাতে গেঁথে গেছে, কোনোদিন ভুলবেন না, আপনি কোনো দিনই ভুলবেন না। আগে গল্পটা ঠিক করেন। আপনি আগে যদি আপনি যে কার ছবি আঁকছে, কার মূর্তি আঁকছে, কার ছবিটা গেছে, কোথায় গিয়ে উঠছে, কি করছে, এগুলো যখন মনে করতে যাবেন তখন আপনি পুরো গল্পটাই ভুলে যাবেন। আগে গল্পটাকে মাথায় নেন, তারপরে গল্পের উপরে 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 আপনি যে জায়গায় যে তথ্যটা দরকার সেই তথ্যগুলো আস্তে আস্তে বসান, দেখবেন অটোমেটিক্যালি গোটা তথ্য আপনার মাথাতে সেভ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ইনশাল্লাহ আগামী ক্লাস আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের মনের নেক বাসনা পূরণ করে, আপনাদের প্রত্যেককে যেন আল্লাহ শিক্ষক হিসাবে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।